শহরের সবথেকে বিলাসবহুল রেস্তোরাঁয় দেশের সবথেকে শক্তিশালী ধনকুবেরের মা অঞ্জলি শর্মার সামনে সবাই কাঁপত। কিন্তু সেই রাতে একজন সাধারণ ওয়েটার এমন কিছু করবে যার সাহস গত কয়েক দশকে কেউ করেনি। তার চোখের দিকে চোখ রেখে সত্যি কথা বলা। মার্বেল মেঝের ওপর ক্রিস্টাল গ্লাসের ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার শব্দে রেস্তোরাঁয় উপস্থিত ৫০ জনের নিঃশ্বাস থমকে গেল। কিন্তু এটা কোনো গোলমাল ছিল না যা সময়কে থমকে দিয়েছিল, বরং তার পরে যা ঘটেছিল সেটা ছিল আসল। অঞ্জলি শর্মার সেই মারাত্মক নীরবতা, নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সময় তার সেই ধূসর চোখ দুটো, যা কত বাণিজ্যিক সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছিল, এখন আমার উপর স্থির ছিল। আমার কাছে মাত্র ৩ সেকেন্ড সময় ছিল এটা ঠিক করার জন্য যে আমি আমার চাকরি বাঁচাতে চাই না নিজের মর্যাদা। আমি মর্যাদাকেই বেছে নিলাম। শ্রীমতী শর্মা, আমি বললাম, এবং আমার কণ্ঠস্বর আমার কাঁপতে থাকা হাতের তুলনায় অনেক বেশি দৃঢ় শোনাল। নিজের গ্লাস নিজেই তুলে নিন। কোহিনূর রসুই রেস্তোরাঁ আগে কখনো এমন নিস্তব্ধতা দেখেনি। এমনকি কাটলারির শব্দ শোনা যাচ্ছিল না। ৬০ জোড়া চোখ আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি এইমাত্র নিজের মৃত্যুদণ্ডাদেশে স্বাক্ষর করেছি। কারণ এই শহরে অঞ্জলি শর্মার বিরোধিতা করাটা কোনো ভুল ছিল না, এটা ছিল পেশাগতভাবে নিজেকে শেষ করে দেওয়া। আমাকে ৩ ঘন্টা পিছিয়ে যেতে দিন, সেই মুহূর্তটায় যখন আমার জীবনের তখনও কোনো মানে ছিল। সন্ধ্যা ৬টা বাজছিল যখন আমি নিজের বার্গান্ডি রঙের ইউনিফর্ম শাড়িটা টানতে টানতে রেস্তোরাঁয় পৌঁছালাম, যে শাড়িতে আগে থেকেই অনেকবার ধোয়ার দাগ ছিল। ম্যানেজার ভার্মা আমাকে সার্ভিস এন্ট্রিতেই সেই চাউনি দিয়ে আটকালেন, যার মানে হলো বিপদ। প্রিয়া, টেবিল নম্বর ১২ তুমি সামলাবে। আমার বুকটা কেঁপে উঠল। টেবিল ১২ রেস্তোরাঁয় একমাত্র এমন টেবিল ছিল যেখান থেকে নিজের ব্যক্তিগত ক্রিস্টাল ঝাড় লণ্ঠন এবং ব্যক্তিগত বাগানের সরাসরি দৃশ্য দেখা যেত। তারা এটি কেবল একজনের জন্যেই সংরক্ষিত রাখত। তিনি, আমি ফিসফিস করে বললাম। ভার্মা মাথা নাড়লেন, তার গোঁফ একটু কাঁপছিল। অঞ্জলি শর্মা ১০ মিনিট আগে তার ছেলে রোহনের সাথে এসেছেন এবং তিনি ইতিমধ্যেই ২ জন ওয়েটারকে কাঁদিয়ে দিয়েছেন। তিনি কাছে এসে গলার স্বর নামিয়ে বললেন, প্রিয়া, তোমাকে অদৃশ্য থাকতে হবে। খাবার পরিবেশন করবে, হাসবে এবং ভগবানের দোহাই তার চোখের দিকে সরাসরি তাকাবে না। শেষবার যে ওয়েটার এমনটা করেছিল, ধরে নাও যে সে এখন বাস স্ট্যান্ডে শৌচাগার পরিষ্কার করে। আমি মাথা নাড়লাম, যদিও আমার বুকের ভেতরটা আগে থেকেই দলা পাকিয়ে আসছিল। আমি ৬ মাস ধরে কোহিনূর রসুইতে কাজ করছিলাম এবং ৬ মাস ধরে ঠিক এই পরিস্থিতি এড়িয়ে চলছিলাম। কিন্তু মহাবিশ্বের এক নিষ্ঠুর রসিকতা বোধ আছে। যখন আমি টেবিল ১২র কাছে পৌঁছালাম, তখন সবার আগে আমি তার পিঠ দেখলাম। অঞ্জলি শর্মার বয়স ছিল ৬৩ বছর, কিন্তু তার বসার ভঙ্গি ছিল ইস্পাতের মতো শক্ত। রূপালী চুলগুলো একটি নিখুঁত খোপায় বাঁধা ছিল। একটি কালো রেশমি শাড়ি, যার দাম হয়তো আমার সারা বছরের ভাড়ার থেকেও বেশি। এবং তার হাত, হে ভগবান, সেই হাতে হীরের আংটিগুলো সতর্ক বার্তার মতো ঝকঝক করছিল। তার ডান দিকে তার ছেলে রোহন, ৩৫ বছর বয়সী, শর্মা সাম্রাজ্যের উত্তরাধিকারী, এবং তার চোখে এমন এক চাউনি ছিল যা আমি সঙ্গে সঙ্গে চিনে ফেললাম, দমিত লজ্জা। আমি এটা আগেও শক্তিশালী পরিবারের অন্যান্য সন্তানদের মধ্যে দেখেছি, সেই অভিব্যক্তি যা জানে যে তার মা একজন রাক্ষস, কিন্তু কিছু করার জন্য সে খুব বেশি ভীত অথবা খুব বেশি আরামপ্রিয়। শুভ সন্ধ্যা, আমি আমার সবথেকে পেশাদার গলায় বললাম, এবং মেনু টেবিলে রেখে বললাম, কোহিনূর রসুইতে আপনাকে স্বাগত। আমার নাম প্রিয়া, এবং আমি আপনার জল গরম। অঞ্জলি আমাকে না দেখেই মাঝপথে থামিয়ে দিলেন। তার কণ্ঠস্বর ছিল শীতল ও ধারালো, ঠিক যেন একটা সার্জিক্যাল ব্লেড। এই রেস্তোরাঁয় কি কেউ জানে না যে জল ঠান্ডা পরিবেশন করা উচিত? আমি গ্লাসটা দেখলাম। আমি কাঁচের গায়ে ঘাম জমার বিন্দুগুলো দেখতে পাচ্ছিলাম। জল পুরোপুরি ঠান্ডা ছিল। দুঃখিত শ্রীমতী, আমি এখনই নিয়ে আসছি। আর এই কাঁটা চামচটা? তিনি ২ আঙ্গুল দিয়ে কাটলারি তুললেন, যেন ওটা কোনো দূষিত বস্তু। এতে একটা সূক্ষ্ম দাগ আছে। আপনারা কি এগুলো পরীক্ষা করেন না? রোহন নিজের চেয়ারে অস্থির হয়ে উঠল। মা, দয়া করে চুপ থাকো রোহন। শব্দটা চাবুকের মতো বেরিয়ে এলো। আমি তোমার কাছে মতামত চাইনি। তিনি আমার দিকে ফিরলেন এবং প্রথমবার আমাকে দেখলেন। সত্যিই আমাকে দেখলেন। তার ধূসর চোখগুলো আমার জীর্ণ শাড়ি, সাধারণ পনিটেল করে বাঁধা চুল, আমার পুরনো জুতো, যা আমি সেদিন সকালেই ৩ বার পালিশ করেছিলাম যাতে মার্জিত দেখায়, সবকিছু স্ক্যান করল, এবং তার নজরে আমি অবজ্ঞার চেয়েও খারাপ কিছু দেখলাম। আমি কিছুই দেখলাম না, যেন আমি এতটাই তুচ্ছ যে তার অবজ্ঞারও যোগ্য নই। সবকিছু নতুন নিয়ে এসো, তিনি আদেশ দিলেন। জল, কাটলারি, প্লেট, সবকিছু। আর যখন তুমি ফিরে আসবে, নিশ্চিত করবে যে খাবারের পাশে যেন শ্বাস না নাও। আমি জানি না তুমি কোন সস্তা পারফিউম ব্যবহার করো, কিন্তু ওটা অপমানজনক। আমি পারফিউম মাখতাম না।
আমি ওটা কেনার সামর্থ্য রাখতাম না। জি শ্রীমতী। আমি ঘুরে দাঁড়ালাম। অন্য টেবিলগুলো থেকে ধেয়ে আসা নজরগুলো অনুভব করছিলাম। সবাই শুনেছিল। রান্নাঘরে শেফ রাহুল আমাকে ঢুকতে দেখে মাথা নাড়ল। এখন ডাইনিটা কি চাইল? সবকিছু নতুন। জল গরম আর আমার পারফিউম নাকি অপমানজনক। তুমি তো পারফিউম মাখোই না। রাহুল ভুরু কুচকে ইঙ্গিত করল। আমি জানি। আমি একটি নতুন ট্রে নিয়ে টেবিল 12তে ফিরে এলাম। প্রতিটা পদক্ষেপ এমন মনে হচ্ছিল যেন আমি ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি। আমি টাটকা জল, নতুন কাটলারি, একদম পরিষ্কার প্লেট রাখলাম। আমি ঠিক ভূতের মতো চললাম, যেমনটা ভার্মা আমাকে নির্দেশ দিয়েছিলেন। আপনারা কি অর্ডার করার জন্য তৈরি? আমি জিজ্ঞেস করলাম। অঞ্জলি মেনু কার্ডটা খুলেও দেখলেন না। রোহন মটন রোগানজোশ অর্ডার করবে, আমি স্পেশাল স্যালাড নেব, কিন্তু অ্যানচোভি ছাড়া, জলপাই ছাড়া, ডিম ছাড়া। আর আমি চাই মাছটাকে ঠিক ৪৫ সেকেন্ড প্রতি সাইড ভাজতে হবে। ১ সেকেন্ড বেশি নয়, ১ সেকেন্ড কম নয়। তুমি কি বুঝতে পেরেছ নাকি আমাকে এটা লিখে দিতে হবে? আমি পুরোপুরি বুঝতে পেরেছি শ্রীমতী, সেটা তো দেখাই যাবে। পরবর্তী ৪০ মিনিট ছিল সুশৃঙ্খল অপমানের এক মাস্টার ক্লাস। প্রতিবার যখন আমি টেবিলের কাছে আসতাম, অঞ্জলি সমালোচনা করার জন্য নতুন কিছু খুঁজে বের করতেন। পাউরুটি খুব গরম ছিল, মাখন খুব ঠান্ডা ছিল, মোমবাতিগুলো খুব বেশি উজ্জ্বল ছিল, আমার হাঁটার শব্দ খুব বেশি ছিল, আমার ক্ষমা চাওয়া খুব ঘন ঘন ছিল, আমার নীরবতা খুব অশিষ্ট ছিল। রোহন নিজের সমর্থনে একটা শব্দও উচ্চারণ করল না, শুধু নিজের প্লেটের দিকে তাকিয়ে রইল। নিজের মাটনগুলোকে নিখুঁত ৪ কোনা টুকরো করে কাটছিল আর চুপচাপ চিবিয়ে খাচ্ছিল, যখন তার মা আমার মর্যাদাকে টুকরো টুকরো করছিলেন। কিন্তু যা আমাকে সত্যি ভেঙে দিয়েছিল তা এগুলোর কোনোটিই ছিল না। সেটা ছিল তখন, যখন আমি তাদের স্যালাড নিয়ে এলাম। আমি রান্নাঘরে ওটা ৩ বার পরীক্ষা করেছিলাম। শেফ রাহুল ব্যক্তিগতভাবে মাছটাকে ঠিক ৪৫ সেকেন্ড প্রতি সাইড ভাজার সময় নোট করেছিলেন। উপস্থাপনা একদম সঠিক ছিল। আমি প্লেটটা তাদের সামনে রাখলাম। হাত দুটো তখন আর ঘাবড়ে গিয়ে নয়, বরং কোনো গভীর ও অন্ধকার রাগে কাঁপছিল। অঞ্জলি স্যালাডটা দেখলেন, কাঁটা চামচ তুললেন, মাছের একটা টুকরো কাটলেন এবং মুখে দিলেন। ধীরে ধীরে চিবোলেন। তার চোখ কখনো আমার চোখ থেকে সরল না। এবং তারপরে একটি সুচিন্তিত ও পরিকল্পিত চালের সাথে তিনি খাবারটা নিজের ন্যাপকিনে থুতু দিয়ে ফেলে দিলেন। এটা শুকনো, তিনি ঘোষণা করলেন, একেবারেই অগ্রহণযোগ্য। এটা শুকনো ছিল না। আমি জানতাম, রাহুল জানত, রোহন জানত, ওই অভিশপ্ত রেস্তোরাঁয় সবাই জানত। কিন্তু এটা খাবারের বিষয় ছিল না। এটা কখনোই খাবারের বিষয় ছিল না। এটা ছিল ক্ষমতার বিষয়। সেই ধরনের ক্ষমতা যা তখন প্রয়োগ করা হয় যখন আপনি নিজের বিলাসবহুল জীবন নিয়ে এতটাই বিরক্ত হয়ে যান যে আপনার একমাত্র বিনোদন হয়ে দাঁড়ায় সেই সব মানুষকে ধ্বংস করা যারা নিজেদের রক্ষা করতে পারে না। আমি অন্য একটি স্যালাড তৈরি করে আনছি, আমি শুরু করলাম। না। অঞ্জলি চেয়ারে হেলান দিয়ে বসলেন। তার গাঢ় লাল রঙের ঠোঁটে একটা ছোট হাসি ফুটে উঠল। আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই। আমি চাই তারা জানুক যে তারা কি ধরনের নিম্নমানের পরিষেবা দিচ্ছে, এবং আমি চাই তিনি প্রতিটি শব্দের স্বাদ নিয়ে বিরতি দিলেন। যে তোমাকে এখনই সবার সামনে চাকরি থেকে বের করে দেওয়া হোক। রেস্তোরাঁ আবার সেই নিস্তব্ধতায় ডুবে গেল। ওটা ছিল দর্শকদের নিস্তব্ধতা, যারা রক্ত দেখার অপেক্ষায় ছিল। মা, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। রোহন অবশেষে নিজের কণ্ঠস্বর খুঁজে পেল, কিন্তু সেটা ছিল দুর্বল ও দয়নীয়। আমি তোমাকে চুপ থাকতে বলেছিলাম রোহন। অঞ্জলি তার দিকে তাকিয়েও দেখলেন না। তার চোখ আমার উপর স্থির ছিল, এটা দেখার অপেক্ষায় যে আমি কি ভিক্ষা চাইব, কাঁদব, নাকি ভেঙে পড়ব। এবং আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল। কিন্তু সেইভাবে নয় যেটার আশা তিনি করছিলেন। আপনি ঠিকই বলেছেন শ্রীমতী শর্মা। শব্দগুলো আমার আটকানোর আগেই বেরিয়ে এলো। এটা তাকে চমকে দিল। তার ভুরু কিছুটা ওপরে উঠল। আপনি ঠিকই বলেছেন। আমি পুনরাবৃত্তি করলাম, এবং এখন আমার কণ্ঠস্বর ছিল অনেক বেশি জোরালো ও স্পষ্ট। এই পরিষেবা অগ্রহণযোগ্য, কারণ একটি সত্যিই ভালো পরিষেবায় এমন একজন গ্রাহককে সহ্য করা উচিত নয় যে মানুষকে আবর্জনার মতো মনে করে। এখন নিস্তব্ধতা ছিল পূর্ণ। আমি নিজের কানে নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিলাম। অঞ্জলি ফ্যাকাশে হয়ে গেলেন, তারপর লাল হয়ে ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠলেন, এবং তখনই তার হাত টেবিল থেকে জলের গ্লাসটা ফেলে দিল। ক্রিস্টাল মার্বেলের সাথে সেই শব্দের সাথে ধাক্কা খেল যা আমি কখনোই ভুলব না। তোমার সাহস কি করে হয়? তার কণ্ঠস্বর ছিল বিশুদ্ধ বিষ। তুমি কি জানো আমি কে? হ্যাঁ, আমি বললাম, এবং এখন আমার চোখে জল ছিল। কিন্তু সেগুলো ভয়ের জল ছিল না। সেগুলো ছিল বছরের পর বছর দমে থাকা রাগের জল। বছরের পর বছর ধরে তাদের মতো মানুষদের, আমার মতো মানুষদের ধ্বংস করতে দেখার জল। আমি খুব ভালো করেই জানি আপনি কে। আপনি অঞ্জলি শর্মা, সেই মহিলা যিনি কর্মচারীদের পিঠের ওপর এক সাম্রাজ্য খাড়া করেছেন।
যাদের তিনি কখনো মানুষ হিসেবে দেখতে শেখেননি। সেই মহিলা যাকে সবাই ভয় পায় কিন্তু কেউ সম্মান করে না। সেই মহিলা যিনি একজন ছেলেকে এতটাই ভয় পাইয়ে দিয়েছেন যে যখন সে ঠিক দেখে তখনও নিজের আত্মপক্ষ সমর্থন করতে পারে না। রোহন দাঁড়িয়ে পড়েছিল। তার মুখ ছিল আতঙ্কের এক মুখোশ। প্রিয়া, ভার্মার কণ্ঠস্বর আমার পেছন থেকে আসছিল, ভয়ে ভরা। কিন্তু আমি থামতে পারছিলাম না। বাঁধ ভেঙে গিয়েছিল। আর আপনি জানেন কি সবথেকে দুঃখের বিষয়, শ্রীমতী শর্মা? আপনার কাছে পৃথিবীর সমস্ত টাকা আছে, সমস্ত ক্ষমতা আছে, প্রতিটি সুযোগ আছে যা যে কেউ চাইতে পারে, এবং তবুও আপনি সেই সব কিছুর সাথে কেবল একটাই জিনিস করতে জানেন, সেই সব মানুষকে ছোট অনুভব করানো যারা আপনার পথে আসার দুর্ভাগ্য রাখে। অঞ্জলি আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন আমি কোনো পোকা যে এইমাত্র কথা বলেছে। তার মুখ খুলছিল আর বন্ধ হচ্ছিল, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। তো হ্যাঁ, আমি চালিয়ে গেলাম, এবং এখন আমার কোনো কিছুরই তোয়াক্কা ছিল না। আমার চাকরি তো এমনিও চলে গিয়েছিল। নিজের গ্লাস নিজেই তুলে নিন, কারণ নিজের বিশেষ অধিকারপ্রাপ্ত জীবনে একবার নিজের জন্য কিছু করুন। তার বদলে যে পৃথিবী বাকি সময় আপনার পায়ের নিচে হাঁটু গেড়ে বসে থাকে। পুরো রেস্তোরাঁ এটা ভান করা বন্ধ করে দিয়েছিল যে তারা দেখছে না। সবাই হাঁ করে আমাদের দেখছিল, এমনকি অন্যান্য ওয়েটাররাও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছিল। এবং তারপরে অসাধারণ কিছু একটা ঘটল। টেবিল 5-এ এক মহিলা হাততালি দেওয়া শুরু করলেন। তারপর টেবিল 8-এ অন্য এক ব্যক্তি, তারপর টেবিল 3-এ এক ব্যবসায়ী। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো রেস্তোরাঁ হাততালি দিচ্ছিল। এটা কোনো সৌজন্যমূলক হাততালি ছিল না, এটা ছিল সেই প্রতিটি মানুষের মুক্তির হাততালি যাদের কখনো টাকা আর ক্ষমতার অধিকারীকেও অপমানিত করেছিল। সেই প্রতিটি কর্মচারীর যারা নিজের জিভ কামড়ে পড়ে থাকত। সেই প্রতিটি মানুষের যারা ঠিক এই কথাটাই বলার স্বপ্ন দেখত যা আমি এইমাত্র বললাম। অঞ্জলি শর্মা সম্ভবত কয়েক দশকে প্রথমবার পুরোপুরি নির্বাক হয়ে গিয়েছিলেন। কিন্তু যেমন যেমন হাততালি বাড়তে থাকল, আমি এমন কিছু দেখলাম যা আমার রক্ত হিম করে দিল। রোহন শর্মা আমার দিকে তাকিয়েছিল এবং তার চোখে রাগ ছিল না, কিছু একটা বেশি অস্বস্তিকর ছিল, জল ছিল। আমার বাবা, সে নিচু স্বরে বলল। কিন্তু হাততালির পরের নিস্তব্ধতায় সবাই সেটা শুনল। আমার বাবা 6 মাস আগে মারা গিয়েছেন। তুমি কি জানো তার শেষ কথা কী ছিল? সে নিজের মায়ের দিকে ফিরল। তিনি বলেছিলেন, রোহন, নিজের মাকে সেই রাক্ষস হতে দিও না যার ভয় আমি আগে থেকেই করছি যে সে হয়ে গিয়েছে। অঞ্জলি এক পা পিছিয়ে গেলেন, যেন তাকে কেউ আঘাত করেছে। রোহন, তুমি কি? আমি দেরি করে এসেছি বাবা। রোহন চালিয়ে গেল, এবং এখন তার চোখ দিয়ে জল পড়ছিল। আমি 35 বছর দেরি করে এসেছি। সে আবার আমার দিকে তাকালো। কিন্তু এই মহিলা, এই ওয়েটার যাকে তুমি জানো না, সে সেই সাহস দেখালো যা আমি কখনো দেখাতে পারিনি। সে নিজের মানিব্যাগ বের করল এবং টেবিলে অনেকগুলো নোট রাখল, বিলের 10 গুণ পরিশোধ করার মতো টাকা। চলো মা। কিন্তু অঞ্জলি নড়ছিলেন না। তিনি আমাকে এমন এক অভিব্যক্তির সাথে দেখছিলেন যা আমি বুঝতে পারছিলাম না। এটা রাগ ছিল না, এটা অপমান ছিল না, এটা ছিল আরও জটিল কিছু, প্রায় পরিচয়ের মতো। তোমার নাম কি? তিনি অবশেষে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর ছিল একটা ফিসফিসানি মাত্র। প্রিয়া সিং। অঞ্জলি ধীরে ধীরে মাথা নাড়লেন, যেন তিনি নামটা মনে রাখার চেষ্টা করছেন। তারপর কোনো শব্দ না করে তিনি ঘুরলেন এবং বাইরে যাওয়ার দিকে হাঁটতে লাগলেন। রোহন তাদের পেছনে গেল, কিন্তু বাইরে যাওয়ার আগে আমার কাছে এসে দাঁড়ালো। ধন্যবাদ, সে ফিসফিস করে বলল, তার জন্য যা আমার বহু বছর আগে করা উচিত ছিল। এবং তারপর তারা চলে গেলেন। এবং এইভাবে আলোচনায় ফেটে পড়ল রেস্তোরাঁ। ভার্মা আমার কাছে এলো। তার মুখ ছিল প্রশংসা আর চরম আতঙ্কের সংমিশ্রণ। প্রিয়া, ওটা আমার জীবনে দেখা সবথেকে সাহসী আর সবথেকে বোকামি জিনিস ছিল। আমি জানি, আমি বললাম, এবং বহু বছরের মধ্যে প্রথমবার আমি সত্যিই হাসলাম। আমাকে বরখাস্ত করা হয়েছে। সম্ভবত শর্মা পরিবার এই শহরের অর্ধেকটার মালিক। তারা এক ফোন কলেই এই রেস্তোরাঁ ধ্বংস করে দিতে পারেন। আমি মাথা নাড়লাম। আমি জানতাম যে এর ফল ভোগ করতে হবে, কিন্তু নিজের জীবনে প্রথমবার আমি সত্যি বলেছিলাম, পুরো সত্যি, কোনো ফিল্টার ছাড়া, কোনো ভয় ছাড়া। এবং এটা স্বাধীনতার মতো মনে হচ্ছিল। যা আমি জানতাম না, যা আমাদের মধ্যে কেউ জানত না, তা হলো এটা তো মাত্র শুরু ছিল। কারণ অঞ্জলি শর্মা এমন মহিলা ছিলেন না যিনি কাজ অসম্পূর্ণ ফেলে রাখতেন, এবং আমি এইমাত্র গত কয়েক বছরে তার সবথেকে আকর্ষণীয় প্রজেক্ট হয়ে উঠেছিলাম। ঘটনার 3 দিন পর আমার জীবন ছিল এক নিয়ন্ত্রিত বিপর্যয়, অথবা বলা যায় নিয়ন্ত্রণহীন এক বিপর্যয়। সেই রাতের ঠিক 18 ঘন্টা পর ভিডিওটি ইন্টারনেটে চলে এলো। রেস্তোরাঁয় কেউ সবকিছু রেকর্ড করে নিয়েছিল। আমি জানতাম না কে, এবং সততার সাথে বলতে গেলে এখন আর আমার কিছু আসে যায় না। শিরোনামটা ছিল নাটকীয়
এবং ভাইরাল হওয়ার জন্য একদম নিখুঁতভাবে ডিজাইন করা। ওয়েটার ধনকুবেরকে সত্যি কথা বলে ধুলোয় মিশিয়ে দিল। আপনি বিশ্বাস করবেন না এরপর কি ঘটল। প্রথম দিন ৩ মিলিয়ন ভিউ, দ্বিতীয় দিন ৭ মিলিয়ন, তৃতীয় দিন নাগাদ এটা ১৫ মিলিয়ন পার করে গিয়েছিল এবং সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছিল। আমাকে একটি মিম, একটি প্রতীক সবকিছু বানিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র আমি বাস্তবে যা ছিলাম তা ছাড়া। একজন ২৮ বছর বয়সী মহিলা যে এইমাত্র চাকরি হারিয়েছে এবং ২ সপ্তাহের মধ্যে নিজের ভাড়া দিতে পারবে না। ভার্মা ঘটনার পরের দিন সকালে আমাকে ফোন করেছিলেন। তার গলা কাঁপছিল। প্রিয়া, আমি খুবই দুঃখিত। মালিকদের শর্মা পরিবারের সেই গ্রুপে বিনিয়োগ আছে যারা কোহিনুর রসুইয়ের মালিক। তারা আমাকে আদেশ দিয়েছে তোমাকে অবিলম্বে বের করে দেওয়ার জন্য। আমি তোমাকে একটা সুপারিশপত্রও দিতে পারবো না। আমি খুব দুঃখিত। আমি তাকে দোষ দিইনি। আমি জানতাম এই পৃথিবী কিভাবে চলে। শক্তিশালী লোক পিষে দেয় আর আমাদের মতো বাকিরা বাঁচার রাস্তা খোঁজে অথবা চেষ্টা করতে করতে মরে যায়। কিন্তু যা আমি আশা করিনি তা হলো দ্বিতীয় ফোনটি। সেটা ২ ঘন্টা পর এক ব্যক্তিগত নম্বর থেকে এলো। প্রিয়া সিং, কণ্ঠস্বরটি পুরুষালী, পেশাদার ও শীতল। হ্যাঁ, আমি বলছি। আমি শর্মা গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান ঋষিকেশ গুপ্তা বলছি। আমাকে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনাকে শহরের আতিথেয়তা ও সেবা ক্ষেত্রে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো রেস্তোরাঁ, হোটেল, ক্যাফে বা এই ধরনের প্রতিষ্ঠান আপনাকে কাজে রাখবে না। এটা অবিলম্বে কার্যকর করা হচ্ছে। আমার মনে হলো কায়ের নিচ থেকে মাটি সরে গেল। কালো তালিকা, এটা কি আইনি? এটা ভালো কোম্পানিগুলোর মধ্যে এক ব্যক্তিগত সুপারিশ। শুভ সকাল, কুমারী সিং। ক্লিক। এবং এইভাবে ২৪ ঘণ্টারও কম সময়ে আমি এক অজ্ঞাত পরিচয় ওয়েটার থেকে এক পেশাদার বহিষ্কৃত হয়ে গেলাম, যার একটা ভাইরাল ভিডিও ছিল যা সবাই উদযাপন করছিল, কিন্তু কেউ নিজের ব্যবসার সাথে যুক্ত করতে চাইছিল না। বিড়ম্বনাটা আমার নজর এড়ায়নি। এখন ৩ দিন পর আমি আমার ছোট এক কামরার অ্যাপার্টমেন্টে বসেছিলাম। নিজের ল্যাপটপটাকে আকর্ষণ ও আতঙ্কের এক মিশ্রণ নিয়ে দেখছিলাম। ভিডিওর মন্তব্যগুলো ছিল উপচে পড়া। একদম রানী, এভাবেই করা উচিত। অবশেষে কেউ এই লোকেদের সত্যিটা দেখালো। এই মেয়েটিকে সাহায্য করার জন্য আমি কোথায় টাকা দিতে পারি? তারা ওকে শেষ করে দেবে। অঞ্জলি শর্মা এক বিষাক্ত সাপিনী। আমার খুড়তুতো বোন ওর জন্য কাজ করত এবং ও ওকে রোজ কাঁদাত। ছেলের কান্না আমাকে ভেঙে দিল। ভাবুন তো, এমন মা হলে কেমন লাগবে? হাজার হাজার মন্তব্য ছিল। কিছু মানুষ আমাকে সমর্থন করছিল, কিছু মানুষ বলছিল আমি অসম্মানজনক ছিলাম আর আমার সাথে যা হয়েছে সেটা ঠিক হয়েছে। কিছু মন্তব্য আমাকে সবথেকে বেশি ভয় দেখাচ্ছিল। তারা আমার ঠিকানা খুঁজে বের করে নিয়েছিল এবং মন্তব্যে প্রকাশ করে দিয়েছিল। খটখট খটখট খটখট। আমার বুক কেঁপে উঠল। আমি অতিথির আশা করছিলাম না। আমি কখনোই অতিথির আশা করছিলাম না। আমার অ্যাপার্টমেন্ট ছিল ৪ তলায়, কোনো লিফট ছাড়া। এমন এক পুরনো বাড়িতে যা ৮০-র দশকে ভালো দিন দেখেছিল। কেবল সেই লোকগুলোই আমার দরজায় কড়া নাড়ত যারা বাড়িওয়ালা হয়ে ভাড়া চাইতে আসত, অথবা খাবারের ডেলিভারি ম্যানরা যারা ভুল ঠিকানায় আসত। খটখট খটখট খটখট। এইবার আরও জোরে। আমি সোফা বেড থেকে উঠলাম, যা আমার ডাইনিং রুম আর ডেস্ক হিসেবেও কাজ করত, এবং দরজার কাছে গেলাম। একটা ফুটো ছিল, কিন্তু ওটা এতটাই আঁচড় ধরা ছিল যে খুব কষ্টে কিছু দেখা যাচ্ছিল। কে? আমি জিজ্ঞেস করলাম। আমার কণ্ঠস্বর যতটা আমি অনুভব করছিলাম তার থেকে বেশি দৃঢ় ছিল। কুমারী সিং, আমাদের কথা বলতে হবে। ওটা ছিল এক মহিলার কণ্ঠস্বর, মার্জিত এক বাচনভঙ্গির সাথে, যা আমি শহরের উচ্চবিত্তদের মধ্যে শুনেছিলাম। আমার পেটটা দলা পাকিয়ে আসলো। আমি ইন্টারভিউতে আগ্রহী নই, আমি বললাম। আমি ইতিমধ্যেই ৩টে টিভি প্রোগ্রামকে মানা করে দিয়েছি। আমি সাংবাদিক নই, আমি অ্যাডভোকেট শালিনী কাপুর। আমি শ্রীমতী অঞ্জলি শর্মার প্রতিনিধিত্ব করছি। পৃথিবীটা একটু দুহিয়ে উঠল। আমি সিকিউরিটি চেইন লাগিয়ে এই দরজাটা খুললাম। ফাঁক দিয়ে আমি ৪০-এর কোঠার এক মহিলাকে দেখলাম, যে এক মুক্ত ধূসর স্যুটে ছিল, যার দাম সম্ভবত আমার পুরনো ভাড়ার ৬ মাসের থেকেও বেশি। তিনি এক চামড়ার ব্রিফকেস আর এমন এক অভিব্যক্তি বহন করছিলেন যা একেবারেই কিছু বোঝাচ্ছিল না। আপনি কি চান? আমি জিজ্ঞেস করলাম। আপনার ৫ মিনিট, দয়া করে। এটা কোনো অনুরোধ ছিল না, এটা ছিল এক তথ্যের বিবৃতি, যেন আমার সম্মতি কেবল এক আনুষ্ঠানিকতা ছিল। নিজের সমস্ত টিকে থাকার প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে আমি দরজা খুললাম। শালিনী কাপুর আমার অ্যাপার্টমেন্টে ঠিক সেই অভিব্যক্তির সাথেই ঢুকলেন যা তিনি সম্ভবত বোর্ডরুম বা কোর্টরুমে ঢোকার জন্য ব্যবহার করতেন। তার চোখ ২ সেকেন্ডের মধ্যে জায়গাটা স্ক্যান করে নিল। রান্নাঘর, যা মূলত এক ইলেকট্রিক হট প্লেট আর এক মিনি ফ্রিজ ছিল। সোফা বেড দেওয়ালের সাথে ভাঁজ করা ছিল। আমার ল্যাপটপের সাথে ছোট টেবিলটা খালি কফি মগ দিয়ে ঘেরা ছিল।
একটা গলি দেখার জানলা, যেখানে বিড়ালরা প্রতি রাতে আবর্জনার জন্য লড়াই করত। তিনি অ্যাপার্টমেন্ট নিয়ে কিছু বললেন না, তার জন্য সরাসরি পয়েন্টে আসাই ছিল আসল। কুমারী সিং, তিনি নিজের ব্রিফকেস আমার টেবিলে রেখে এবং একটি ফোল্ডার বের করে বললেন, আমার মক্কেল শ্রীমতী অঞ্জলি শর্মা আপনাকে একটি প্রস্তাব দিতে চান। আমি প্রায় হেসেই ফেললাম। একটি প্রস্তাব? আপনার মক্কেল আমাকে কালো তালিকায় ফেলে দেন, আর এখন তিনি আমাকে একটি প্রস্তাব দিতে চান? অবশ্যই। শালিনী ফোল্ডার খুললেন, যাতে পুরোপুরি সাজানো নথিপত্র ছিল। শ্রীমতী শর্মা স্বীকার করেন যে তার কাজগুলো হয়তো অতিরিক্ত হয়ে গিয়েছিল। কালো তালিকা আজ বিকেল 5টা থেকে কার্যকরভাবে সরিয়ে নেওয়া হবে। এর পাশাপাশি আপনার চাকরির ক্ষতি এবং আপনার পেশাগত সম্মানের ক্ষতির জন্য আপনি 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ পাবেন। 50 লক্ষ টাকা! আমার সারা জীবনে দেখা টাকার থেকে অনেক বেশি। চালটা কি? আমি জিজ্ঞেস করলাম, কারণ অঞ্জলি শর্মার মতো লোকেদের সাথে সবসময় কোনো না কোনো চাল থাকত। শালিনী হালকা করে হাসেন। এটা এমন এক হাসি যা তিনি দামি ল স্কুলের ক্লাসে প্র্যাকটিস করেছিলেন আর বোর্ডরুমে নিখুঁত করেছিলেন, যেখানে ভাগ্য নির্ধারিত হতো। শ্রীমতী শর্মা চান যে আপনি তার জন্য কাজ করুন। তার পরের নিস্তব্ধতা এতটাই ঘন ছিল যে ওটা ছুরি দিয়েও কাটা যেত। মাফ করবেন, আমি শুধু এইটুকুই বলতে পারলাম। তার ব্যক্তিগত সহকারী রূপে ৮০ লক্ষ টাকার বার্ষিক প্রাথমিক বেতন, সাথে সম্পূর্ণ সুবিধা এবং আবাসন অন্তর্ভুক্ত, এবং ২৫ লক্ষ টাকার অতিরিক্ত সাইনিং বোনাস। শালিনী টেবিলে একটা কন্ট্রাক্ট এগিয়ে দিলেন। এটা খুবই উদার একটি প্রস্তাব। এটা পাগলামি? আমি নিজের কণ্ঠস্বর ফিরে পেয়ে বললাম, আপনার মক্কেল আমাকে ঘৃণা করেন। আমি তাকে জনসমক্ষে মোকাবিলা করেছি, তাকে অপমানিত করেছি। তিনি কেন চাইবেন যে আমি তার জন্য কাজ করি? কেন? দরজা থেকে একটা কণ্ঠস্বর এলো, এক কণ্ঠস্বর যা আমি সঙ্গে সঙ্গে চিনে ফেললাম। তুমি ৩০ বছরের মধ্যে প্রথম ব্যক্তি যে আমাকে সত্যি কথা বলেছ। আমি এত দ্রুত ঘুরলাম যে প্রায় নিজের ভারসাম্য হারিয়ে ফেলছিলাম। অঞ্জলি শর্মা আমার অ্যাপার্টমেন্টের দরজায় দাঁড়িয়েছিলেন। আমি জানি না যে আমি কেন তাকে সিঁড়ি দিয়ে উপরে আসতে শুনিনি। আমি জানি না তিনি বিল্ডিংয়ের মূল দরজা দিয়ে কিভাবে ভেতরে ঢুকলেন, যেখানে সাধারণত একটা কোডের দরকার হতো। আমি কিছু জানতাম না, শুধুমাত্র এটা ছাড়া যে হঠাৎ শহরের সবথেকে শক্তিশালী মহিলা আমার ছোট অ্যাপার্টমেন্টে দাঁড়িয়েছিলেন। আমাকে সেই ধূসর চোখ দিয়ে দেখছিলেন, যা ৩ রাত ধরে আমার স্বপ্নে আমাকে তাড়া করেছিল। কিন্তু তাতে অন্য কিছু ছিল, এমন কিছু যা আমি রেস্তোরাঁয় দেখিনি। তিনি ক্লান্ত লাগছিলেন, তার চোখের চারপাশের রেখাগুলো আরও গভীর ছিল। তার নিখুঁত মেকআপ চোখের নিচের কালো দাগগুলোকে পুরোপুরি লুকাতে পারছিল না, এবং তার বসার ভঙ্গি, যদিও এখনও সোজা ছিল, তার কাঁধে এক অদৃশ্য ভার ছিল। শ্রীমতী শর্মা, আমি বললাম, এবং নিজের ওপর ঘেন্না হচ্ছিল যে আমার গলা কাঁপছিল। প্রিয়া। আমার নামটা তার ঠোঁটে অদ্ভুত লাগল। যদি তুমি চাও আমি চলে যেতে পারি। শালিনী বিবরণগুলো সামলে নেবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এলাম কারণ তোমাকে এটা দেখতে হতো যে এটা কোনো ফাঁদ নয়। এটা কোনো ফাঁদ নয়। আমি আমার আগের সাহসটা কিছুটা ফিরে পেয়ে বললাম, আপনি ২৪ ঘন্টারও কম সময়ে আমার ক্যারিয়ার শেষ করে দিলেন। আপনি আমাকে পুরো শহরে অচ্ছুত বানিয়ে দিলেন। আর এখন আপনি চান আমি এটা মানি যে এটা কি একটা পরোপকারের কাজ? না, অঞ্জলি বললেন, এবং আমাকে পুরোপুরি আশ্চর্যজনকভাবে চমকে দিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকলেন আর দরজাটা নিজের পেছনে বন্ধ করে দিলেন। এটা বিশুদ্ধ স্বার্থপরতা। এটা আমাকে থামিয়ে দিল। তিনি জানলার কাছে চলে গেলেন, গলির দিকে তাকিয়ে। তিনি যখন আবার কথা বললেন, তখন তার গলা অন্যরকম ছিল, আরও নরম, প্রায় মানবিক। ওই ভিডিওটা 15 মিলিয়ন ভিউ পেয়েছে। আমি ওটা 143 বার দেখেছি। তুমি কি জানো আমার জীবনে কতজন মানুষ আমার সাথে এইভাবে কথা বলেছে? সেই নিষ্ঠুর সততার সাথে, সেই আনফিল্টার্ড সত্যের সাথে? আমার কোনো ধারণা নেই। শূন্য। তোমার আসার আগে পর্যন্ত। তিনি ধীরে ধীরে নিজের চামড়ার গ্লাভসগুলো খুললেন। একটা ইশারা যা যতটা হওয়া উচিত তার থেকে বেশি দুর্বল মনে হচ্ছিল। আমার স্বামী 6 মাস আগে মারা গিয়েছেন, রাজেশ। আমরা 40 বছর বিবাহিত ছিলাম, এবং মৃত্যুর সময় তুমি কি জানো তিনি আমাকে কি বলেছিলেন? আমি জবাব দিলাম না। আমি জানতাম না যে আমার বলা উচিত কিনা। তিনি বলেছিলেন যে আমি হারিয়ে গিয়েছি। যে মহিলার সাথে তার প্রেম হয়েছিল সে এত আগে অদৃশ্য হয়ে গিয়েছে যে তিনি এখন তার হাসিটাও মনে করতে পারছেন না। তার চোখ ঝকঝক করছিল, কিন্তু চোখের জলে নয়, অন্য কোনো কঠোর জিনিসের প্রভাবে। তিনি বলেছিলেন যে আমি ঠিক সেটাই হয়ে গিয়েছিলাম যাকে আমি সবথেকে বেশি ভয় পেতাম, আমার নিজের মা। অ্যাপার্টমেন্টের বাতাস ভারী হয়ে উঠেছিল সেই সত্যগুলো দিয়ে, যা আমি শুনতে চাইছিলাম না। 6 মাস ধরে অঞ্জলি চালিয়ে গেলেন। আমি এটা বোঝার চেষ্টা করছি তার কথার মানে কি ছিল। আমি আমার প্রতিটি সিদ্ধান্তের বিশ্লেষণ করেছি, প্রতিটি শব্দ যা আমি বলেছি, প্রতিটি ব্যক্তি যাকে আমি সাফল্যের পথে আঘাত করেছি, এবং আমি কোনো উত্তর পাইনি। কারণ আমার চারপাশের সবাই আমাকে সেটাই বলে যা আমি শুনতে চাই। তারা বলে যে আমি চমৎকার, শক্তিশালী, অনুপ্রেরণাদায়ক। কিন্তু আপনি জানেন যে এটা সত্যি নয়। আমি নিচু স্বরে বললাম,
আমি জানি যে এটা শুধু সত্যের একটা অংশ মাত্র, সুবিধাজনক অংশ। তিনি সরাসরি আমার দিকে তাকালেন। আর তারপর তুমি এলে, এক 28 বছর বয়সী ওয়েটার, যার কাছে হারানোর মতো সবকিছু ছিল আর পাওয়ার মতো কিছু ছিল না। এবং তবুও তুমি আমাকে ঠিক সেটাই বললে যা আর কেউ বলার সাহস করে না। আর আপনি আমাকে সেটার জন্যেই শেষ করে দিলেন। হ্যাঁ, তিনি অস্বীকার করলেন না। তিনি ক্ষমা চাইলেন না, কারণ আমি এটাই করি। আমি আমার সারা জীবন এটাই করেছি। কেউ আমাকে চ্যালেঞ্জ করে আর আমি তাকে পিষে দিই। এই পয়েন্টে এসে এটা একটা স্বয়ংক্রিয় প্রবৃত্তি হয়ে গিয়েছে। আর এখন কি? আমি জিজ্ঞেস করলাম। আপনি চান যে আমি আপনার ব্যক্তিগত বিবেক হই, আপনার অস্বস্তিকর সত্যের আয়না? আমি চাই, অঞ্জলি বললেন। এবং এখন তার গলায় কিছু একটা প্রায় মরিয়া ভাব ছিল। কেউ আমাকে আটকাক, এর আগে যে অনেক দেরি হয়ে যায়। রোহন আমাকে ভয়ের সাথে দেখে। আমার কর্মচারীরা আমাকে এড়িয়ে চলে। আমার বন্ধুরা কেবল এমন লোক যারা আমার কাছ থেকে কিছু চায়। আর আমি ২০ কামরার প্রাসাদে একা, ধীরে ধীরে সেই ধরনের মানুষ হয়ে উঠছি যাকে নিজের ছেলেও ভালোবাসতে পারবে না। তারপরের নিস্তব্ধতা শালিনী ভাঙলেন, যিনি পুরো সময় এক পেশাদার নিষ্প্রিয় অভিব্যক্তির সাথে সবকিছু দেখছিলেন। কন্ট্রাক্ট ১ বছরের জন্য। তিনি বললেন, ব্যবহারিক বিবরণে ফিরে গিয়ে, ৩ মাস পর এক পারস্পরিক এক্সিট ক্লজ আছে। যদি উভয় পক্ষ একমত হয় যে এটা কাজ করছে না, অবশ্যই সম্পূর্ণ গোপনীয়তা থাকবে। আমি কন্ট্রাক্টটা দেখলাম। সংখ্যাগুলো আমার চোখের সামনে নাচছিল। বছরে ৮০ লক্ষ টাকা, ২৫ লক্ষ বোনাস, ৫০ লক্ষ ক্ষতিপূরণ। এটা সব মিলিয়ে ১,৫৫,০০,০০০ টাকা ছিল। এটা পুরোপুরি একটা আলাদা জীবন ছিল। এটা সম্ভাব্য এক সোনার খাঁচাও হতে পারত। আমি আপনার উপর কেন বিশ্বাস করব? আমি অঞ্জলিকে সরাসরি জিজ্ঞেস করলাম। আপনি প্রমাণ করে দিয়েছেন যে যখন কেউ আপনাকে চ্যালেঞ্জ করে, তখন আপনি কি করতে সক্ষম। তোমার আমার উপর বিশ্বাস করা উচিত নয়, অঞ্জলি আশ্চর্যজনক সততার সাথে জবাব দিলেন। তোমার নিজের চোখ পুরোপুরি খোলা রাখা উচিত। এটা জেনে যে আমি খুব কঠিন এবং দাবিদার মানুষ, এবং এটা যে আমি হয়তো অর্ধেক সময় তোমার জীবন নরক বানিয়ে দেব, আর বাকি অর্ধেক, প্রথমবার আমি তার মুখে এক প্রকৃত হাসি দেখলাম, বাকি অর্ধেক তুমি শিখবে যে ওপরের দুনিয়া আসলে কিভাবে কাজ করে। তুমি এমন লোকেদের সাথে মিশবে যারা এমন সব দরজা খুলে দিতে পারে যেগুলোর অস্তিত্ব সম্পর্কে তোমার কোনো ধারণাও ছিল না। আর কে জানে, তার অভিব্যক্তি কিছুটা নরম হলো। হয়তো আমরা দুজনেই কিছু শিখব। আমি শালিনীকে দেখলাম, যিনি নিজের অভিব্যক্তিকে পুরোপুরি নিস্পৃহ রেখেছিলেন। আমি সেই অনেকগুলো শূন্য দেওয়া কন্ট্রাক্টটা দেখলাম। আমি আমার ছোট অ্যাপার্টমেন্টটাকে দেখলাম, তার সোফা বেড আর গলির দৃশ্যের সাথে। আর আমি অঞ্জলি শর্মাকে দেখলাম, এই জটিল আর ভেঙে যাওয়া মহিলা, যিনি ৩ দিন আগে আমার ব্যক্তিগত ভিলেন ছিলেন। আমার ভাবার জন্য ২৪ ঘন্টা সময় লাগবে, আমি অবশেষে বললাম। অবশ্যই। শালিনী নিজের ব্রিফকেস একটা সন্তুষ্ট ক্লিকের সাথে বন্ধ করে দিলেন। আমার নম্বর কন্ট্রাক্টের প্রথম পাতায় আছে। কাল বিকেল ৫টার আগে ফোন করবেন। অঞ্জলি নিজের গ্লাভস পরে নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু দরজায় দাঁড়িয়ে গেলেন। মাকে শেষবার দেখলেন। প্রিয়া, আমি তোমাকে আমাকে ক্ষমা করার জন্য বলছি না। আমি তোমাকে এটাও বলছি না যে তুমি আমাকে পছন্দ করো। আমি শুধু তোমাকে এটা বিচার করতে বলছি যে হয়তো, শুধু হয়তো, আমরা দুজনেই এই পাগলামি থেকে উপকৃত হতে পারি। এবং তারপর তিনি চলে গেলেন, নিজের দামি পারফিউমের গন্ধ আর একটা কন্ট্রাক্ট রেখে গেলেন যা আমার জীবন বদলে দিতে পারত। তিনি চলে যাওয়ার পর আমি ঘন্টার পর ঘন্টা সোফা বেডে বসে কাগজগুলো দেখতে থাকলাম। আমার ফোনে বন্ধুদের মেসেজ আসতে থাকলো, যারা ভিডিওটা দেখেছিল, রিপোর্টাররা যারা ইন্টারভিউ চাইছিল, ইন্টারনেটে অচেনা মানুষ যাদের আমার জীবন নিয়ে অনেক মতামত ছিল। কিন্তু একটা মেসেজ ছিল যা আমাকে থামিয়ে দিল। এটা একটা অজানা নম্বর থেকে ছিল। এটা রোহন, আমি তোমার নম্বর, যাই হোক কিভাবে পেলাম সেটা বড় কথা নয়। আমি শুধু এটা বলতে চাইছিলাম, যদি তুমি আমার মায়ের জন্য কাজ করার সিদ্ধান্ত নাও, তবে সাবধানে থেকো। কিন্তু এটাও। ধন্যবাদ। বছরের পর বছর পর প্রথমবার আমি তাকে সত্যি আয়নায় তাকাতে দেখলাম। এরপরে যাই আসুক না কেন, তুমি কিছু একটা শুরু করেছ। আমি জানলা দিয়ে গলির দিকে তাকালাম, যেখানে দুটো বিড়াল পুরনো পিৎজার টুকরোর জন্য লড়াই করছিল। আমি রাজেশ শর্মার কথা ভাবলাম, একজন মানুষ যিনি ৪০ বছর ধরে নিজের স্ত্রীকে এমন কিছু হতে দেখলেন যাকে তিনি চিনতে পারছিলেন না। আমি রোহনের কথা ভাবলাম, এক ছেলে যে নিজের মাকে ভালোবাসত কিন্তু তাকে হয়ে উঠতে ভয় পেত। আর আমি নিজের কথা ভাবলাম, সেই মেয়ের কথা যে এই রকমই বস্তিতে বড় হয়েছিল, যে কলেজের জন্য ৩টে চাকরি করেছিল, যে শিখেছিল যে মর্যাদা কখনো কখনো সেই একমাত্র জিনিস যা তারা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। আমি কি সেই মর্যাদা ১,৫৫,০০,০০০ টাকা আর কিছু শেখার স্পষ্ট প্রতিশ্রুতির বিনিময়ে ঝুঁকি নিতে তৈরি ছিলাম? আমার ফোন আবার বাজল। এইবার আমার বাড়িওয়ালার ছিল। প্রিয়া, আমাকে বকেয়া ভাড়ার ব্যাপারে তোমার সাথে কথা বলতে হবে। কাল কোনো অজুহাত চলবে না। আমি কন্ট্রাক্টটা দেখলাম।
কখনো কখনো মহাবিশ্ব আপনাকে ভালো আর মন্দের মধ্যে এক পরিষ্কার বিকল্প দেয় না। কখনো কখনো এটা আপনাকে কেবল বেঁচে থাকা অথবা নিজের আত্মসম্মানের সাথে ডুবে যাওয়ার মধ্যে এক বিকল্প দেয়। আর আমি সব সময় একজন টিকে থাকা মানুষ ছিলাম। শর্মা হাভেলি একটা বাড়ি ছিল না, এটা ছিল নম্রতার বিরুদ্ধে এক যুদ্ধের ঘোষণা। আমি ঠিক সকাল 7টায় বিশাল লোহার গেট দিয়ে ভেতরে ঢুকলাম, ঠিক যেমনটা শালিনীন আমাকে নির্দেশ দিয়েছিলেন। এক মৌন ড্রাইভার আমাকে 30 মিনিট আগে আমার অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে এসেছিল। একটা কালো মার্সিডিস চালাচ্ছিল, যাতে নতুন চামড়া আর পুরনো টাকার গন্ধ ছিল। সে আমার সাথে কথা বলেনি, সে আমাকে রিয়ার ভিউ মিরারেও দেখেনি। স্বাভাবিকভাবেই এটাই ছিল সেই ভাব যা আমার কাছ থেকে আশা করা হচ্ছিল। ড্রাইভওয়ে ইউরোপীয় ম্যাগাজিন থেকে উঠে আসা বাগানের মধ্য দিয়ে এঁকে বেঁকে যাচ্ছিল। মার্বেলের ফোয়ারা, জ্যামিতিক আকারে নিখুঁতভাবে ছাটা ঝোপঝাড়, মূর্তি, যাদের দাম হয়তো আমার পুরো জীবনের থেকে বেশি। আর এই সব কিছুর শেষে হাভেলি, সাদা স্তম্ভ, লোহার ব্যালকনি আর যথেষ্ট জানলাওয়ালা নিও ক্লাসিক্যাল স্থাপত্যের 3টে তলা, যাতে সূর্য কখনো লুকোনোর জন্য কোনো অন্ধকার কোণ না পায়। কুমারী সিং, এক মহিলা আমার সামনে আবির্ভূত হলেন আমি কলিং বেল বাজানোর আগেই। তার বয়স প্রায় 50 বছর ছিল। তার বাদামি চুলগুলো এক শক্ত খোপায় বাঁধা ছিল এবং তিনি এক সাধারণ কালো পোশাক পরেছিলেন, যা চিৎকার করে বলছিল যে আমি এমন সব জিনিস দেখেছি যা তোমাকে প্রথম দিনেই ইস্তফা দিতে বাধ্য করে দেবে। আমি শ্রীমতী গুপ্তা, স্টাফদের প্রধান। আমার পেছনে এসো। কোনো স্বাগত জানানো হলো না, চাকরির জন্য কোনো অভিনন্দন জানানো হলো না। শুধু একটা আমার পেছনে এসো, যা পরিষ্কার করে দিচ্ছিল যে এখানে অপ্রয়োজনীয় শিষ্টাচারে সময় নষ্ট করা হয় না। ভেতরের অংশটা ঠিক তেমনই ছিল যেমনটা আপনি আশা করবেন। মার্বেলের মেঝে, যা প্রতিটি জিনিসকে আয়নার মতো প্রতিফলিত করছিল। একটা ঘোরানো সিঁড়ি, যা ওপরে তলাগুলোতে জাঁকজমকভাবে উঠে গিয়েছিল। ক্রিস্টাল ঝাল লণ্ঠন, যা পরিষ্কার করার জন্য সম্ভবত একটা পুরো টিমের দরকার হতো। দেওয়ালে এমন সব শিল্পকর্ম যা আমি নিজের আর্ট হিস্ট্রি ক্লাসে চিনেছিলাম। একটা মোনেট, একটা রেনোয়া, একটা অভিশপ্ত পিকাসো। করিডোরে এমনভাবে ছিল যেন ওটা কোনো পোস্টার। শ্রীমতী শর্মা নিজের অফিসে আপনার জন্য অপেক্ষা করছেন, শ্রীমতী গুপ্তা বললেন যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম। তিনি সকাল 5টায় পৌঁছেছেন। তিনি সবসময় সকাল 5টায় পৌঁছান। আপনাকে সকাল 6:30 থেকে উপলব্ধ থাকতে হবে। বুঝেছ? বুঝেছ কুমারী সিং, এটা কোনো প্রশ্ন ছিল না, এটাই ছিল বাস্তবতা। শ্রীমতী শর্মা দেরি, অজুহাত বা অক্ষমতা গ্রহণ করেন না। এটা কি স্পষ্ট? একেবারে স্বচ্ছ। শ্রীমতী গুপ্তা একটি গাঢ় কাঠের দরজার সামনে থামলেন, যাতে খাঁটি সোনার কারুকাজ ছিল। তিনি দুবার কড়া নাড়লেন, ঠিক 3 সেকেন্ড অপেক্ষা করলেন এবং দরজা খুললেন। শ্রীমতী শর্মা, কুমারী সিং এসেছেন। অফিস ঘরটি আমার পুরনো অ্যাপার্টমেন্টের থেকে 4 গুণ বড় ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত লম্বা জানলাগুলো দিয়ে শহরের প্যানোরামিক দৃশ্য দেখা যাচ্ছিল। মেহগানি বুকশেলফগুলো আসল পড়ার বদলে সাজানোর মতো দেখতে বইয়ে ঠাসা ছিল, এবং ঘরের কেন্দ্রে একটি ডেস্কের পেছনে, যা সম্ভবত 19 শতকের কোনো টাইকুনের ছিল, সেখানে অঞ্জলি শর্মা বসেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালেন না। তিনি একটি ট্যাবলেটে কিছু লিখছিলেন। তার আঙুলগুলো এমন সূক্ষ্মতার সাথে নড়ছিল যা কয়েক দশকের অভ্যাসের কথা বলে। তিনি একটি নিখুঁত সাদা স্যুট পরেছিলেন, যা তার রূপালী চুলের সাথে নাটকীয় বৈপরীত্য তৈরি করছিল। পোশাকে একটা ভাঁজ নেই, একটা চুলও অবিন্যস্ত নেই। 10 সেকেন্ড কেটে গেল, 20, 30। অবশেষে তিনি ওপরের দিকে তাকালেন। তুমি সঠিক সময়ে এসেছ, তিনি বললেন, যেন এটি কোনো ক্রমে গ্রাহ্য একটি বিষয়, যা আমি তোমার পূর্বসূরির ব্যাপারে বলতে পারি না। সে কাঁদতে কাঁদতে ইস্তফা দেওয়ার আগে 4 দিন টিকেছিল। আপনাকেও সুপ্রভাত, আমি জবাব দিলাম, এবং তার চোখে খুব সামান্য একটি ঝিলিক দেখলাম। মজা নাকি বিরক্তি, তা বোঝা অসম্ভব ছিল। বসো। তিনি তার ডেস্কের সামনের একটি চেয়ারের দিকে ইঙ্গিত করলেন। আমাদের অনেক কিছু কাভার করার আছে, এবং সময় খুব কম। আমি নিজের পিঠ সোজা রেখে বসলাম। আমি তাকে ভয় পাওয়ার সন্তুষ্টি দিতে চাইছিলাম না, যদিও আমার বুক যুদ্ধের ড্রামের মতো ধরভর করছিল। তোমার ভূমিকা, অঞ্জলি শুরু করলেন, আমার বন্ধু হওয়া নয়, আমার রাজদার হওয়া নয়, নিজেকে ভালো মানুষ হিসেবে অনুভব করানো নয়। তোমার ভূমিকা হলো আমার জীবনকে সুশৃঙ্খল রাখা, সমস্যা হওয়ার আগে তার অনুমান করা। এবং তিনি থামলেন। তার চোখ আমার চোখের উপর স্থির ছিল। আমাকে এটা বলা যে আমি কখন এমন কিছু করতে চলেছি যা রাজেশ ঘৃণা করত। শেষ অংশটি আমাকে চমকে দিল। মাফ করবেন? তুমি ঠিকই শুনেছ। তিনি নিজের চেয়ারে হেলান দিয়ে বসলেন। আমার স্বামীর কাছে একটা নৈতিক কম্পাস ছিল, যা আমি গত 20 বছরে কোথাও হারিয়ে ফেলেছি। তুমি রেস্তোরাঁয় দেখিয়েছ যে তোমার কাছে একটা নৈতিক কম্পাস আছে। আমার সেটারই প্রয়োজন। আমি আপনার ভাড়ায় নেওয়া বিবেক নই, আমি সাবধানে বললাম। তুমি আমার সহকারী নও, যার মধ্যে অনায়াসেই সেই মেরুদণ্ড আছে
যা আমার জীবনের অধিকাংশ মানুষ অনেক আগেই হারিয়ে ফেলেছে। তিনি জানলার দিকে হাঁটতে হাঁটতে উঠে দাঁড়ালেন। আজ আমার 4টে মিটিং আছে। একটি শিশু হাসপাতালের বোর্ড ডিরেক্টরদের সাথে, যার স্থাপনা আমার পরিবার করেছিল। দ্বিতীয়টি ঐতিহাসিক জেলায় নতুন রিয়েল এস্টেট উন্নয়নের বিনিয়োগকারীদের সাথে। তারপর মেয়রের সাথে মধ্যাহ্নভোজ এবং সবশেষে সিঙ্গাপুরে আমাদের সহযোগীদের সাথে একটি ভিডিও কল। তিনি তার ডেস্ক থেকে একটি ফোল্ডার বের করলেন এবং সেটি আমার দিকে এগিয়ে দিলেন। এটা পড়ো। এটি প্রতিটি মিটিংয়ের পটভূমি। তোমার কাছে 20 মিনিট সময় থাকবে। আমি ফোল্ডারটি খুললাম। তাতে কমপক্ষে 100 পৃষ্ঠার ঘন তথ্য ছিল। আর্থিক রিপোর্ট, প্রধান ব্যক্তিদের জীবনী, বাজার বিশ্লেষণ, অনুমান। আমার মাথা ঘুরতে লাগল। 20 মিনিট, আমি পুনরাবৃত্তি করলাম। এখন 18 মিনিট। তিনি নিজের ঘড়ি দেখে বললেন, সময় চলে যাচ্ছে। পরবর্তী 18 মিনিট তথ্যের এক ঝোড়ো হাওয়ার মতো ছিল, যা আমি খুব কষ্টে প্রসেস করতে পারলাম। আমি জানলাম যে শিশু হাসপাতালটি আর্থিক সংকটে ছিল। রিয়েল এস্টেট উন্নয়ন শত শত নিম্ন আয় পরিবারকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছিল। মেয়র এমন সব নিয়মের জন্য চাপ দিচ্ছিলেন যা শর্মা গ্রুপের ব্যবসায়িক স্বার্থকে প্রভাবিত করবে। সিঙ্গাপুরের সহযোগীরা 50 কোটির চুক্তি থেকে সরে আসার কথা ভাবছিলেন। অঞ্জলি যখন ফিরে এলেন তখন আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছিল এবং আমি শ্রীমতী গুপ্তার দেওয়া একটি নোটবুকে দ্রুত নোট নিয়েছিলাম। সারসংক্ষেপ, অঞ্জলি আদেশ দিলেন। 30 সেকেন্ড। আমি গভীর শ্বাস নিলাম। হাসপাতালের টাকার প্রয়োজন, কিন্তু আপনি শুধু একটা চেক লিখে দিতে চান না, কারণ তাতে একটা উদাহরণ তৈরি হয়ে যাবে। রিয়েল এস্টেট উন্নয়ন লাভজনক কিন্তু নৈতিকভাবে সন্দেহজনক। মেয়র আপনার কাছে কিছু চান এবং আপনি তার কাছে কিছু চান। সিঙ্গাপুর হল ক্ষমতার পরীক্ষা, এবং যে আগে চোখের পলক ফেলবে সে হেরে যাবে। অঞ্জলি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর আমাকে পুরোপুরি অবাক করে দিয়ে হাসলেন, একটি ছোট কিন্তু প্রকৃত হাসি। রাজেশও ঠিক এটাই বলতো। তিনি বিড়বিড় করলেন। আমার চেয়ে নিজের সাথেই বেশি কথা বললেন। ঠিক আছে, চলো। প্রথম মিটিংটি ছিল হাসপাতালের বোর্ডের সাথে। হাবেলির পূর্ব দিকের উইংয়ে একটি কনফারেন্স টেবিলের চারপাশে 8 জন লোক, সবাই নিখুঁত পোশাক পরিহিত, সবাই সচেতনভাবে নিরপেক্ষ অভিব্যক্তির সাথে, সবাই স্পষ্টতই অঞ্জলিকে ভয় পাচ্ছিলেন। আমার ভূমিকা ছিল সহজ, দেওয়ালের দিকের একটি চেয়ারে বসা, নোট নেওয়া এবং অদৃশ্য থাকা। 40 মিনিট ধরে আমি শুনলাম যখন তারা সংখ্যা, অনুমান ও বাজেট কাটার বিষয়ে আলোচনা করছিলেন। হাসপাতালটিকে আরও 1 বছর খোলা রাখার জন্য 15 কোটি টাকার প্রয়োজন ছিল। অঞ্জলি তাদের 4 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিলেন কঠোর শর্তের সাথে, কর্মচারী ছাঁটাই, 2টো ওয়ার্ড বন্ধ করা এবং ফি বাড়ানো। এর মানে হল সবথেকে দরিদ্র পরিবারগুলো চিকিৎসার খরচ বহন করতে পারবে না। বোর্ডের সদস্যদের মধ্যে একজন, প্রায় 60 বছর বয়সী এক ডাক্তার উদ্বিগ্ন হয়ে বললেন, তাহলে হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং কেউ চিকিৎসা পাবে না। অঞ্জলি ঠান্ডা মাথায় জবাব দিলেন, এটা সাধারণ অর্থনীতি ডাক্তার ভার্মা। এটা অমানবিক। তিনি বিড়বিড় করলেন। কামরায় পূর্ণ নিস্তব্ধতা ছিল। সবাই অঞ্জলির দিকে তাকিয়েছিলেন, ডাক্তার ভার্মার উপর বিনাশের অপেক্ষায়। এবং তারপর আমি কিছু একটা অনুভব করলাম। সেই একই আগুন যা আমি রেস্তোরাঁয় অনুভব করেছিলাম, সেই একই আবেগ যা আমাকে এই ঝামেলার মধ্যে ঠেলে দিয়েছিল। মাফ করবেন, আমি বললাম। আমার কণ্ঠস্বর নিস্তব্ধতাকে ছুরির মতো চিরে দিল। সবাই আমার দিকে ফিরে তাকালেন। অঞ্জলি একটা ভুরু ওপরে তুললেন, কিন্তু আমাকে থামালেন না। যদি ওয়ার্ডগুলো বন্ধ করার বদলে অতিরিক্ত অনুদানের চেষ্টা করা হয়, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য চিকিৎসার সুযোগ বজায় রাখতে টার্গেটেড ফান্ডরেজিং প্রোগ্রাম, শর্মা পরিবার সংগৃহীত প্রতি টাকার সমান অর্থ নিজেরা দান করতে পারে। ডাক্তার ভার্মা আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন আমি এইমাত্র চাঁদে উড়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি। বোর্ডের অন্য সদস্যরা বিভ্রান্ত মনে হচ্ছিল। তাদের আমার কথা শোনা উচিত নাকি উপেক্ষা করা উচিত? অঞ্জলি পুরো 5 সেকেন্ড কিছু বললেন না। তারপর, কামরার বাইরে বেরো প্রিয়া। আমার বুকটা ধসে গেল। আমি দরজার দিকে হাঁটতে হাঁটতে উঠে দাঁড়ালাম। আমার পা জোড়া খুব কষ্টে আমাকে ভর দিচ্ছিল। আমি আমার নতুন চাকরিতে ঠিক 1 ঘন্টা 12 মিনিট টিকে থাকতে পারলাম। তার আগেই সবকিছু নষ্ট করে দিলাম। কিন্তু আমি যখন দরজার কাছে পৌঁছালাম, অঞ্জলি আবার কথা বললেন, বাইরে অপেক্ষা করো, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে আবার ডেকে নেব। আমি নিজের পেছনে দরজা বন্ধ করে দিলাম। খুব জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম। শ্রীমতী গুপ্তা করিডোরে ছিলেন। তার অভিব্যক্তি আগের মতোই নিরপেক্ষ ছিল। আপনি কতবারই ধরবেন যে তিনি আমাকে মধ্যাহ্নভোজের আগেই বের করে দেবেন? আমি তাকে জিজ্ঞেস করলাম। আমি বাজি ধরি না কুমারী সিং, তিনি জবাব দিলেন। কিন্তু যদি ধরতাম, তবে আমি বাজি ধরতাম যে আপনি যতটা ভাবছেন তার চেয়ে বেশি দিন টিকবেন। আমি তার দিকে তাকালাম যখন তিনি কথা বলছিলেন, এবং সেটা সেই চাউনি ছিল না যা তিনি লোকেদের ধ্বংস করার সময় দেন। এটা সেই চাউনি ছিল যা তিনি শ্রী রাজেশকে দিতেন যখন তিনি তাকে চ্যালেঞ্জ করতেন। শ্রীমতী গুপ্তা প্রায় হাসলেন। প্রায়। এটা সেই ব্যক্তির নজর যে মনে করছে মানুষ হওয়া আসলে কি। ঠিক 10 মিনিট পর দরজা খুলল। ডাক্তার ভার্মা সবার আগে বেরিয়ে এলেন।
এবং যখন তিনি আমাকে দেখলেন তখন হালকা করে মাথা নাড়লেন, সম্ভবত সম্মান বা কৃতজ্ঞতা। বোর্ডের অন্য সদস্যরা তার পেছনে এলেন, সবাই আগের তুলনায় কম চাপা অভিব্যক্তির সাথে। অঞ্জলি সবার শেষে বেরিয়ে এলেন। তিনি সরাসরি আমার দিকে তাকালেন। পরের বার যখন তোমার কোনো মিটিংয়ের মাঝখানে কোনো আইডিয়া আসবে, তার কণ্ঠস্বর শীতল ছিল কিন্তু রাগত নয়। সেটা একটা নোটে লিখে আমাকে দেবে, বাধা দেবে না। জি শ্রীমতী। এটা বলে তিনি থামলেন। তোমার আইডিয়াটা ভালো ছিল, আমরা ওটা প্রয়োগ করব। হাসপাতাল পুরো ৮ কোটি পাবে, এই শর্তে যে তারা ৬ মাসে আরও ৮ কোটি সংগ্রহ করবে। আমরা সেটার সমপরিমাণ দান করব। আমি জানতাম না কি বলবো। আমি বরখাস্ত হওয়া, অপমানিত হওয়া বা ধ্বংস হওয়ার আশা করছিলাম। ধন্যবাদ, আমি বিড়বিড় করলাম। আমাকে ধন্যবাদ দিও না, রাজেশও এটাই করত। তুমি শুধু আমাকে মনে করিয়ে দিলে কিভাবে। তিনি ঘোরার জন্য পা বাড়িয়েও আবার থামলেন। আর প্রিয়া, পরের মিটিং ৩০ মিনিটের মধ্যে, তৈরি থেকো। এটা এত সহজ হবে না। আমি যখন তাদের দূরে চলে যেতে দেখলাম, শ্রীমতী গুপ্তা আমার কাছে এলেন। শর্মা হাভেলিতে আপনাকে স্বাগত, কুমারী সিং। তিনি নিজের গলায় হালকা উষ্ণতা নিয়ে বললেন। আমার মনে হয় আপনি এখানে সবার শেষে টিকে থাকতে পারবেন। শর্মা হাভেলিতে ২য় সপ্তাহে আমি শিখলাম যে নরকের অনেকগুলো রূপ থাকে এবং সেগুলোর সবকটিতেই আমার বসের মুখ ছিল। আমার মনের কোনো এক সহজ সরল কোণে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে হয়তো অঞ্জলি শর্মা সত্যি বদলাতে চাইছেন। রেস্তোরাঁয় সেই মুহূর্তটি একটি মোড় ছিল। তার মৃত স্বামীর শব্দ পরিবর্তনের বীজ বুনে দিয়েছিল। আমি কত বড় বোকা ছিলাম। মঙ্গলবার বিকেলে সবকিছু ভেঙে পড়ল। আমি অঞ্জলির অফিসে দিনের চিঠিপত্রের পর্যালোচনা করছিলাম যখন আমি চিৎকার শুনতে পেলাম। কোনো সাধারণ চিৎকার নয়, এক মহিলার কণ্ঠস্বর হাভেলির দেওয়ালে ছুরির মতো বিচ্ছে। আমাকে তার সাথে দেখা করতে হবে, আমাকে ওই ডাইনির সাথে এখনই দেখা করতে হবে। আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। আমার হৃৎস্পন্দন আগে থেকেই দ্রুত চলছিল। শ্রীমতী গুপ্তা দরজায় হাজির হলেন। তার সাধারণত শান্ত মুখ এখন দুশ্চিন্তাগ্রস্ত ছিল, যাতে ভয়ের মতো কিছু একটা দেখা যাচ্ছিল। কুমারী সিং, শ্রীমতী শর্মা চান যে আপনি। কিন্তু তিনি বাক্যটি শেষ করতে পারলেন না, কারণ প্রধান লবির দরজা সশব্দে খুলে গেল এবং এক মহিলা ঝড়ের মতো অফিসে ঢুকে পড়লেন। তার বয়স ছিল প্রায় ৪০ বছর। তার চুলগুলো এলোমেলো ছিল, তার চোখগুলো কেঁদে কেঁদে ফুলে গিয়েছিল এবং তিনি এমন পোশাক পরেছিলেন যা হয়তো একসময় মার্জিত ছিল, কিন্তু এখন কুঁচকে গিয়েছিল, যেন তিনি বহুদিন ধরে ওতেই শুয়ে আছেন। তার ডান হাতে একটি খাম ছিল, তার বাঁ হাত কাঁপছিল। নেহা। অঞ্জলির কণ্ঠস্বর তার ডেস্ক থেকে আর্কটিক বরফের মতো শীতল হয়ে বেরিয়ে এলো। তিনি নড়লেনও না, তিনি নিজের কম্পিউটার থেকেও নজর তুললেন না। তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। অ্যাপয়েন্টমেন্ট? মহিলা, নেহা, হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল যন্ত্রণা, যা হাসি হয়ে বেরিয়ে আসছিল। তোমাকে এটা জিজ্ঞেস করার জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে যে তুমি আমার জীবন কেন বরখাস্ত করলে? এখন অঞ্জলি ওপরের দিকে তাকালেন এবং তার মুখে এমন একটা ভাব ছিল যা আমার রক্ত হিম করে দিল। ওটা কোনো বিস্ময় ছিল না, কোনো অপরাধ বোধও ছিল না। ওটা ছিল বিরক্তি, চরম বিরক্তি, যেন তার সামনে এই ভেঙে পড়া মহিলাটি তার সুপরিকল্পিত দিনের মধ্যে একটি সামান্য সমস্যা মাত্র। শ্রীমতী গুপ্তা, অঞ্জলি শান্তভাবে বললেন, নিরাপত্তা রক্ষীদের ডাকুন। না। নেহা ডেস্কের কাছে চলে এলেন, খামটি অঞ্জলির সামনে ছুঁড়ে মারলেন। ছবিগুলো মেহগানি টেবিলের ওপর ছড়িয়ে পড়ল। এগুলো দেখুন, এগুলো দেখুন। প্রথমবার আমি অঞ্জলিকে ইতস্তত করতে দেখলাম। তার চোখ ছবিগুলোর দিকে গেল এবং খুব সামান্য কিছু একটা তার অভিব্যক্তিতে ঝিলিক দিয়ে গেল। আমার এটা করা উচিত ছিল না, এটা আমার জায়গা ছিল না, কিন্তু আমি ছবিগুলো দেখার জন্য যথেষ্ট কাছে গেলাম। একটি মেয়ে, সম্ভবত ৮ বা ৯ বছর বয়সী, পনিটেল করা ঘন চুড়ি, একটি বড় হাসি যাতে একটা ভাঙা দাঁত দেখা যাচ্ছিল। একটি ছবিতে সে দোলনায় ছিল, অন্যটিতে আইসক্রিম হাতে, আরও একটিতে এক মহিলাকে জড়িয়ে ধরেছিল, যাকে আমি তরুণী ও সুখী নেহা হিসেবে চিনতে পারলাম। ওর নাম রিয়া ছিল, নেহা বলল, এবং তার কণ্ঠস্বর প্রতিটি শব্দে ভেঙে পড়ছিল। আমার মেয়ে ১০ বছরের ছিল। অতীতের ব্যবহার আমাকে পেটে ঘুষি মারার মতো আঘাত করল। নেহা, এটা সঠিক নয়, অঞ্জলি শুরু করলেন। এটা সঠিক নয়? নেহা ২ হাতে ডেস্কে আঘাত করলেন যাতে ছবিগুলো লাফিয়ে উঠল। আপনি কি জানেন কি সঠিক নয়? একজন একাকী মাকে চাকরি থেকে বরখাস্ত করা কারণ তার মেয়ে হাসপাতালে ছিল, তাই সে ৩ দিনের ছুটি নিয়েছিল। আপনি কি জানেন কি সঠিক নয়? তার নাম কালো তালিকায় ফেলে দেওয়া যাতে সে আর কোনো কাজ না পায়। আপনি কি জানেন কি সঠিক নয়?
তার কণ্ঠস্বর চিৎকারে বদলে গেল। আমার মেয়ে মারা গেল কারণ আমি ওর চিকিৎসা করাতে পারলাম না, কারণ আপনি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিলেন। এর পরের নিস্তব্ধতা এতটাই ঘন ছিল যে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছিল। আমি অঞ্জলিকে দেখলাম। আমি আশা করছিলাম, আমি জানতাম না আমি কি আশা করছিলাম, যা তিনি করেছিলেন তার জন্য অনুশোচনা বা আতঙ্ক। কিন্তু আমি যা দেখলাম তা আমার কল্পনার থেকেও খারাপ ছিল। আমি কিছুই দেখলাম না। নেহা, অঞ্জলি বললেন, এবং তার কণ্ঠস্বর ছিল পেশাদারিভাবে দূরবর্তী, যেন তিনি কোনো ছুটির আবেদন প্রত্যাখ্যান করছেন। তুমি অর্থ বিভাগে কাজ করতে, তুমি নীতিগুলো জানতে। 3 দিনের অননুমোদিত অনুপস্থিতি মানেই সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করা। আমার মেয়ে মরছিল। আপনার ক্ষতির জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু ওই শব্দগুলোতে কোনো সততা ছিল না। ওগুলো ছিল কেবল যান্ত্রিক শব্দ। যাই হোক, নিয়ম কোনো না কোনো কারণে অস্তিত্বে থাকে। আমি যদি তোমার জন্য একটি ব্যতিক্রম করি, তবে আমাকে সবার জন্যই করতে হবে। সেই মুহূর্তে আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল। এটা কোনো জোরে ভাঙার শব্দ ছিল না, ওটা ছিল নিস্তব্ধ, যেমন পাতলা বরফ শেষ পর্যন্ত ওজনের নিচে ভেঙে যায়। শ্রীমতী শর্মা, আমি বললাম, আমার গলা কাঁপছিল, আমরা কি ব্যক্তিগতভাবে কথা বলতে পারি? অঞ্জলি আমার দিকে এমনভাবে তাকালেন যেন তার এই মাত্র মনে পড়ল যে আমি কামরায় আছি। প্রিয়া, এটা তোমার সাথে সম্পর্কিত নয়। পুরো সম্মানের সাথে, এবং আমার কণ্ঠস্বর এখন অনেক বেশি দৃঢ় ছিল। হ্যাঁ, এটা আমার সাথে সম্পর্কিত। আমি আপনার সহকারী, এবং আমার কাজ হলো আপনাকে সেই সব জিনিস করা থেকে আটকানো যা আমি সঠিক শব্দের সন্ধানে ছিলাম, যা রাজেশ পছন্দ করতেন না। তার মৃত স্বামীর নাম কামরায় এক বোমার মতো পড়ল। অঞ্জলির মুখোশ কেবল 1 সেকেন্ডের জন্য ভেঙে গেল, কেবল এতটাই যে আমি তার নিচে কিছু কালো আর দুমড়ে মোচড়ে যাওয়া অংশ দেখতে পেলাম, হয়তো যন্ত্রণা বা ক্রোধ অথবা দুটোই। নেহা, বাইরে যাও, তিনি নেহাকে বললেন, এখনই। আমি এখনো শেষ করিনি। হ্যাঁ, তুমি করে ফেলেছ। এবং এখন অঞ্জলির গলায় আগুন ছিল, আসল আগুন। তুমি আমার বাড়িতে বিনা আমন্ত্রণে ঢুকেছ, তুমি অভিযোগ করেছ, তুমি আমার দিন ব্যাহত করেছ। নিরাপত্তা কর্মীরা তোমাকে বাইরে পৌঁছে দেবে। দরজায় 2 জন নিরাপত্তারক্ষী হাজির হয়েছিল, বড় সড়, পেশাদার। নেহা তখন আমার দিকে তাকালো এবং তার চোখে আমি এমন কিছু দেখলাম যা আমাকে কয়েক সপ্তাহ ধরে তাড়া করবে। আশা, আশা যে আমি, এই অচেনা মানুষ যে তার শত্রুর জন্য কাজ করে, কিছু একটা করতে পারি। কিছু একটা, দয়া করে, সে ফিসফিস করে বলল। আমি শুধু চেয়েছিলাম সে জানুক সে কি করেছে। আমি শুধু চেয়েছিলাম সে আমার রিয়াকে দেখুক। গার্ডরা ওকে আলতো করে বাহু ধরে নিয়ে গেল। সে কোনো প্রতিবাদ করল না। ওর ভেতরে আর কোনো লড়াই অবশিষ্ট ছিল না, কেবল কাঁচা ও ক্লান্ত যন্ত্রণা পড়েছিল। যখন তারা ওকে নিয়ে যাচ্ছিলেন, আমি ডেস্ক থেকে ছবিগুলোর একটা তুলে নিলাম। রিয়ার আইসক্রিম খাওয়ার ছবিটা। ওর হাসিটা কত বিশুদ্ধ ছিল, কত জীবনে ভরা ছিল। আর এখন অমৃত। 10 বছর বয়সে মারা গেল কারণ ওর মা এমন এক চিকিৎসা করাতে পারল না যা অঞ্জলি শর্মার জন্য এক দামি রেস্তোরাঁয় টিপ দেওয়ার সমান টাকা হতো। ওই ছবিটা রেখে দাও, অঞ্জলি আদেশ দিলেন। আমি ছাড়লাম না। অঞ্জলি, আমি প্রথমবার তার নাম ধরে ডাকলাম। আপনি কি সত্যি ওখানে বসে থাকবেন আর এই ভান করবেন যে আপনি এই মহিলার সাথে যা করেছেন তা সঠিক ছিল? আমি কোম্পানির নীতি প্রয়োগ করেছি, এমন নীতি যা নির্দিষ্ট কারণে অস্তিত্বে আছে। একটি বাচ্চা মারা গিয়েছে, একটি বাচ্চা মারা গেল, অঞ্জলি ঠিক করে দিলেন। এবং এই তথ্য যে তিনি এই সময়েও ব্যাকরণগত পার্থক্য করতে পারছেন তা আমাকে শারীরিকভাবে অসুস্থ করে দিল, একটি চিকিৎসার কারণে। এটা একটা ট্র্যাজেডি, কিন্তু এটা আমার কারণে হয়নি। সিরিয়াসলি? আমি ছবিটা তার ডেস্কে ছুঁড়ে মারলাম। এটাই কি আপনি রাতে ঘুমানোর সময় নিজেকে বলেন? অঞ্জলি এত দ্রুত উঠে দাঁড়ালেন যে তার চেয়ার পেছনে লুটিয়ে পড়ল। সাবধান থেকো প্রিয়া, তুমি একটা সীমা পার করছো। ঠিক আছে, আর এখন আমিও চিৎকার করছি। 2 সপ্তাহ ধরে আমি যে পেশাদারিত্ব, যে সাবধানতা অবলম্বন করেছিলাম তা সব উবে গেল। কারণ স্পষ্টতই আপনার এই অভিশপ্ত সীমারেখাগুলো কারো পার করার দরকার আছে। আপনি আমাকে বিশেষ করে এই জন্যই কাজে রেখেছিলেন যাতে আমি আপনাকে সত্যিটা বলি। তো এই নিন আপনার সত্যিটা। আমি তার ডেস্কের কাছে গেলাম, সরাসরি তার সেই ধূসর চোখের দিকে তাকিয়ে যা নিজের সমস্ত উষ্ণতা হারিয়ে ফেলেছিল। আপনি ঠিক সেই রাক্ষসটাই যাকে আপনার স্বামী ভয় পেতেন। আপনি বদলাচ্ছেন না, আপনি কিছুই শিখছেন না। আপনি এখনও সেই মহিলাই আছেন যে চোখের পলক না ফেলে মানুষের জীবন ধ্বংস করেন। কারণ নীতি মানুষের থেকে বেশি গুরুত্বপূর্ণ,
নিয়ম করোনার থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার অভিশপ্ত অহংকার একটা বাচ্চার জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। বাস করো। না। এবং এখন আমার গাল বেয়ে জল পড়ছিল, কিন্তু আমার কিছু আসছিল যাচ্ছিল না। কারণ আপনি জানেন কি, আমি এটা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে হয়তো, শুধু হয়তো আপনার মধ্যে কিছু একটা বাঁচানোর মতো আছে। রাজেশের ব্যাপারে, বদলানোর ইচ্ছার ব্যাপারে, কাউকে আপনাকে আটকানোর প্রয়োজনের ব্যাপারে, সেই সব সত্যি ছিল। কিন্তু তা নয়। আপনি শুধু এক একাকী মহিলা, যিনি বাস্তবে ভালো হওয়ার চেষ্টা না করেই নিজের সম্পর্কে ভালো অনুভব করতে চান। পরের নিস্তব্ধতা ছিল পূর্ণ। এমনকি শ্রীমতী গুপ্তাও, যিনি পুরো সময় দরজায় ছিলেন, মনে হচ্ছিল তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। অঞ্জলি আমাকে এমন এক অভিব্যক্তির সাথে দেখছিলেন যা আমি পড়তে পারছিলাম না। ওটা ক্রোধ ছিল না, ওটা লজ্জা ছিল না, ওটা ছিল আরও গভীর ও অন্ধকার কিছু। যখন তিনি অবশেষে কথা বললেন, তখন তার কণ্ঠস্বর ছিল বিপজ্জনকভাবে নিচু। তুমি কি শেষ করেছ? হ্যাঁ, আমি চোখের জল মুছতে মুছতে বললাম। আমি এই ভাষণ দিয়ে, এই চাকরি দিয়ে, এই ভান করা দিয়ে শেষ করে দিয়েছি যে আপনি বাস্তবে বদলাতে চান। ঠিক আছে। অঞ্জলি জানলার দিকে চলে গেলেন। আমাকে নিজের পিঠ দেখিয়ে বললেন, তাহলে তুমি যেতে পারো। তুমি নিজের জিনিসপত্র গুছিয়ে নেবে আর আজ রাতেই চলে যাবে। আমার বিজয়ী অনুভব করা উচিত ছিল। আমার মনে হওয়া উচিত ছিল যে আমি সঠিক কাজ করেছি। কিন্তু আমার কেবল শূন্যতা অনুভব হলো। আমি দরজার দিকে পা বাড়ালাম, কিন্তু অঞ্জলির কণ্ঠস্বর আমাকে থামিয়ে দিল। প্রিয়া? আমি ঘুরলাম। তিনি তখনও আমাকে নিজের পিঠ দেখিয়ে দাঁড়িয়েছিলেন, জানলা দিয়ে শহরের দিকে তাকিয়েছিলেন। ওই বাচ্চাটা, তিনি বললেন, এবং প্রথমবার তার কণ্ঠস্বর কাঁপল, মাত্র সামান্য, যা অনুভব করাও কঠিন। ওর নাম রিয়া সিন্ধু ছিল। সে এক মরণ ব্যাধিতে ভুগছিল। ওর একটা উন্নত চিকিৎসা পদ্ধতির প্রয়োজন ছিল, যার দাম 15 লক্ষ টাকা ছিল। ওর মা আমার জন্য 8 বছর কাজ করেছে। সে কাজে ভালো ছিল, দক্ষ ছিল। সে কখনো কিছু চায়নি। তিনি আমার দিকে ঘুরলেন, এবং তার মুখে আমি যা দেখলাম তা আমাকে এক পা পিছিয়ে যেতে বাধ্য করল। ওটা বরফের মুখোশ ছিল না, ওটা পেশাদারি বিরক্তি ছিল না, ওটা ছিল যন্ত্রণা, কাঁচা আর আনফিল্টার যন্ত্রণা। এবং আমি ওকে বের করে দিয়েছিলাম, কারণ নিয়ম বলছিল আমার সেটাই করা উচিত। কারণ আমি নিয়ম আর কাঠামোর ওপর এক সাম্রাজ্য গড়ে তুলেছিলাম, এবং কখনো কোনো ব্যতিক্রম করিনি। কারণ আমি যদি আমার কর্মচারীদের মানুষ হিসেবে, রক্ত মাংসের মানুষ হিসেবে, জীবন, পরিবার আর ট্র্যাজেডির সাথে দেখতে শুরু করতাম, তার কণ্ঠস্বর ভেঙে গেল। তবে আমাকে স্বীকার করতে হতো যে আমি আমার সাম্রাজ্য নেহার মতো লোকেদেরই ভাঙা পিঠের ওপর বানাচ্ছিলাম। তিনি নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন। হঠাৎ তাকে তার 63 বছর বয়সের থেকে অনেক বেশি বৃদ্ধ লাগছিল। রিয়া 3 বছর আগে মারা গিয়েছে, আর আমি জানতাম। নেহা আমাকে ইমেল করেছিল যখন এটা ঘটেছিল। আমি উত্তর দিইনি। আমি ওটাকে আর্কাইভে রেখে দিয়েছিলাম আর নিজের জীবনের সাথে এগিয়ে গিয়েছিলাম, কারণ আমি এই ধরনেরই মানুষ। তিনি নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন, এবং প্রথমবার যখন থেকে আমি তার সাথে দেখা করেছি, আমি অঞ্জলি শর্মাকে কাঁদতে দেখলাম। সেগুলো কোমল চোখের জল ছিল না, সেগুলো ছিল এমন হাহাকার যা তার পুরো শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। রাজেশ জানত, আমি জানি না কিভাবে, কিন্তু সে জানত, আর তারপরে সে আমাকে অন্যভাবে দেখত, যেন সে অবশেষে দেখে গেলেছিল আমি বাস্তবে কী ছিলাম, আর ওর ভয় পাওয়ার অধিকার ছিল। সে সব কিছুতেই সঠিক ছিল। আমি জানতাম না কি করতে হবে। প্রতিটা প্রবৃত্তি আমাকে চলে যেতে বলছিল। এই ভেঙে পড়া মহিলাকে তার $1 মিলিয়ন অফিসে তার চোখের জল আর অপরাধবোধের সাথে ছেড়ে দিয়ে নিজের মর্যাদা নিয়ে পালিয়ে যাওয়ার জন্য, এর আগে যে আমি এই অন্ধকারে ডুবে যেতাম। কিন্তু আমি তার চোখে কিছু একটা দেখেছিলাম যা আমি চিনতে পারছিলাম, কারণ আমি ওটা নিজে অনুভব করেছিলাম। ওটা কেবল অপরাধবোধ ছিল না, ওটা ছিল হতাশা। এমন একজনের হতাশা যে অবশেষে আয়নায় রাক্ষসটাকে দেখে ফেলেছে আর তাকে আটকানো জানে না। ধীরে ধীরে আমি তার ডেস্কের কাছে গেলাম। আমি রিয়ার আইসক্রিম খাওয়ার ছবিটা তুললাম। নেহা এখন কোথায়? আমি নিচু স্বরে জিজ্ঞেস করলাম। অঞ্জলি ওপরের দিকে তাকালেন। তার চোখ লাল ও ফোলা ছিল। কি? নেহা সিন্ধু। সে কোথায় থাকে? ওর কি আরও বাচ্চা আছে? চাকরি? আমি জানি না। রিয়ার মৃত্যুর পর সে অদৃশ্য হয়ে গিয়েছিল। কেউ জানে না সে কোথায় গিয়েছে। ওকে খুঁজুন। এটা কোনো পরামর্শ ছিল না, এটা ছিল একটা আদেশ। আপনার সমস্ত সংস্থান ব্যবহার করুন, আপনার সমস্ত টাকা, আপনার সমস্ত ক্ষমতা, ওকে খুঁজুন। প্রিয়া, আমি ওর মেয়েকে ফিরিয়ে আনতে পারব না। না, আমি মাঝপথে থামিয়ে দিলাম। আপনি পারবেন না। কিন্তু আপনি স্বীকার করতে পারেন আপনি কি করেছেন। আপনি ক্ষমা চাইতে পারেন।
এবং আপনি এখন ওকে সাহায্য করার জন্য আপনার ক্ষমতায় যা কিছু আছে সব করতে পারেন। এই জন্য নয় যে এতে অতীত বদলে যাবে, বরং এই জন্য যে একজন সভ্য মানুষ এটাই করবে। অঞ্জলি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। শ্রীমতী গুপ্তাকে ডাকুন। তার কণ্ঠস্বর তখনও কান্নার জন্য গম্ভীর হয়েছিল। আমার নেহা সিন্ধুর ব্যাপারে সমস্ত তথ্য চাই, বর্তমান ঠিকানা, চাকরির অবস্থা, সবকিছু। শ্রীমতী গুপ্তা ভেতরে এলেন। তার অভিবৃত্তি সাবধানতার সাথে নিরপেক্ষ ছিল, যদিও তার চোখে বিস্ময় ছিল। অবিলম্বে শ্রীমতী শর্মা। তিনি যখন চলে গেলেন, অঞ্জলি আর আমি চুপচাপ রইলাম। অবশেষে তিনি কথা বললেন, আমি এখনও চাই তুমি যাও। আমার বুকটা ধসে গেল। কিন্তু আজ নয়। তিনি চালিয়ে গেলেন। আমাকে নেহাকে খুঁজে পাওয়ার সময় তোমাকে এখানে প্রয়োজন। আমার এটা নিশ্চিত করার জন্য তোমাকে দরকার যে আমি এটা ঠিকভাবে করছি। কারণ স্পষ্টতই নিজের উপর ছেড়ে দিলে আমি এটাকে নষ্ট করার কোনো রাস্তা খুঁজে বের করব। এটা কোনো ক্ষমা প্রার্থনা ছিল না, এটা কোনো পূর্ণ স্বীকারোক্তিও ছিল না, কিন্তু এটা কিছু একটা ছিল, সঠিক দিকে এক সূক্ষ্ম পদক্ষেপ। ঠিক আছে, আমি বললাম, কিন্তু এক শর্তে। কি? প্রতিবার যখন আপনি কারো জীবনকে প্রভাবিত করার মতো কোনো সিদ্ধান্ত নেবেন, কাউকে ছাঁটাই করা, কাউকে সাহায্য করতে অস্বীকার করা, কাউকে পিষে ফেলার জন্য নিজের ক্ষমতা ব্যবহার করা, আমি চাই আপনি এই ছবিটা মনে রাখুন। আমি রিয়ার ছবিটা তার ডেস্কের ঠিক মাঝখানে রাখলাম। আমি চাই আপনি মনে রাখুন যে নীতি আর নিয়ম আর ওই সাম্রাজ্য যা আপনি গড়ে তুলেছেন, সেগুলোর মুখ আছে, নাম আছে, জীবন আছে। অঞ্জলি দীর্ঘ সময় ধরে ছবিটা দেখলেন। তারপর কাঁপতে থাকা হাতে তিনি ওটা তুললেন এবং নিজের ডেস্কে একটি খালি ফ্রেমে রাখলেন। একটি ফ্রেম যা আমার মনে পড়ল তখন থেকে খালি ছিল, যখন থেকে আমি এখানে কাজ করতে শুরু করেছি। রিয়া সিন্ধু, তিনি ফিসফিস করে বললেন। আমি আর কখনো ভুলব না। সেই রাতে যখন আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, রোহন আমার জন্য বরাদ্দ করা অফিসের দরজায় হাজির হল। আমি শুনলাম কি হয়েছে। সে বলল, শ্রীমতী গুপ্তা আমাকে বললেন। আর 3 বছরের মধ্যে প্রথমবার আমি আমার মাকে কাঁদতে দেখলাম। সে আমাকে এক অদ্ভুত অভিব্যক্তির সাথে দেখল, কৃতজ্ঞতা আর ভয়ের মাঝামাঝি কিছু। আমার বাবা 40 বছর ধরে ওকে এটা অনুভব করানোর চেষ্টা করেছিলেন। তুমি 2 সপ্তাহে সেটা করে দিলে। আমি নিশ্চিত নই যে এটা ভালো কিছু কিনা। আমি স্বীকার করলাম। হয়তো কিছু রাক্ষস বদলাতে পারে না, অথবা হয়তো রোহন ধীরে ধীরে বলল, তাদের এটা দেখার দরকার আছে যে তারা কতটা ক্ষতি করেছেন, তার আগে যে তারা ওটা শুধরাতে শুরু করতে পারেন। সে চলে গেল, আমাকে নিজের চিন্তাভাবনার সাথে একা ছেড়ে দিয়ে। আমি জানতাম না অঞ্জলি শর্মা সত্যি বদলাতে পারতেন কিনা। আমি জানতাম না আমরা নেহাকে খুঁজে পাব কিনা, অথবা 3 বছরের যন্ত্রণার পর ক্ষমা চাওয়ার কোনো মানে থাকবে কিনা। কিন্তু আমি একটা কথা জানতাম, আমি অঞ্জলি শর্মাকে ভাঙতে দেখেছি। আমি কবচের ফাটল দেখেছি। আর সেই ফাটলগুলোর মধ্য দিয়ে প্রথমবার আমি এমন কিছু দেখেছি যা একজন মানুষের মতো লাগছিল। প্রশ্ন ছিল, এটা কি যথেষ্ট হবে? নেহা সিন্ধুকে খুঁজে পেতে ঠিক 48 ঘন্টা সময় লাগল। যখন আপনার কাছে অঞ্জলি শর্মার মতো রিসোর্স থাকে, তখন লুকোনোর জন্য বেশি জায়গা থাকে না। প্রাইভেট ডিটেকটিভ, ব্যাংকের কন্ট্যাক্ট, ডেটাবেসে প্রবেশাধিকার, যাদের সম্পর্কে আমাদের মতো সাধারণ মানুষ জানেও না যে ওগুলো অস্তিত্বে আছে। টাকা দরজা খুলে দেয়, এবং যখন সেই দরজাগুলো খোলে না, তখন টাকা ওগুলোকে স্রেফ ভেঙে দেয়। নেহা শহরের বাইরে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকত, যা আমার অ্যাপার্টমেন্টকে প্রাসাদের মতো দেখাবে। 4 তলায় লিফট ছাড়া অ্যাপার্টমেন্ট, ড্যাম্প ধরা দেওয়াল, করিডোরগুলোতে দশকের পর দশক ধরে জমে থাকা ভাজা খাবার আর হতাশার গন্ধ। আমি অঞ্জলির পাশে দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আমরা গাড়িতে আসার সময় কথা বলিনি। ড্রাইভার আমাদের গেটের কাছে ছেড়ে দিয়েছিল এবং অঞ্জলি আমার সাথে সিঁড়ি দিয়ে ওঠার জেদ ধরেছিলেন। কোনো দেহরক্ষী নেই, কোনো উকিল নেই, শুধু আমরা দুজন। আপনি কি এ ব্যাপারে নিশ্চিত? আমি তৃতীয়বার জিজ্ঞেস করলাম। না। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, কিন্তু হাতগুলো একটু কাঁপছিল। কিন্তু আমার মনে হয় এটাই তো আসল কথা, তাই না? আমি যদি নিশ্চিত হতাম, তবে তার মানে হতো যে আমি এটা বুঝতে পারছি না যে আমি যা করেছি তার গুরুত্ব কতটা। আমি দরজায় কড়া নাড়লাম। কিছু না। আমি আবার জোরে কড়া নাড়লাম। এইবার আমরা ভেতরে নড়াচড়ার শব্দ শুনলাম, ঘষ্টানো পদক্ষেপ, তারপর এক কর্কশ ও সতর্ক কণ্ঠস্বর। শ্রীমতী সিন্ধু, আমি বললাম, নিজের কণ্ঠস্বর যথাসম্ভব নরম রেখে। আমার নাম প্রিয়া সিং। আমি একজনের সাথে এসেছি যিনি আপনার সাথে কথা বলতে চান। এটা গুরুত্বপূর্ণ। নিস্তব্ধতা, তারপর অনেকগুলো তালা খোলার শব্দ। দরজা সামান্য ফাঁক হল। সিকিউরিটি চেনে আটকানো। নেহার মুখ সেখানে দেখা গেল। সে সেদিনের থেকেও খারাপ লাগছিল যখন সে হাবেলিতে ঢুকে পড়েছিল। চোখের তলা আরও কালো, ত্বক আরও ফ্যাকাশে, যেন গত 2 দিন তাকে ভেতর থেকে খেয়ে ফেলেছে।
এবং তারপর সে অঞ্জলিকে দেখল। না, শব্দটা একটা সাপের হিসিসানির মতো বেরিয়ে এলো। না, না, না। সে দরজা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু আমি নিজের পা চৌকাঠে ঠকিয়ে দিলাম। দয়া করে, আমি মিনতি করলাম। মাত্র 5 মিনিট। তারপরেও যদি আপনি চান আমরা চলে যাই, তবে আমরা চলে যাব। আমি কথা দিচ্ছি। সে আমার কাছ থেকে আর কি নিতে পারে? নেহার চোখ ভিজে ছিল, কিন্তু চোখের জলে নয়, আরও গভীর ও বিপজ্জনক কিছুতে। সে ইতিমধ্যেই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমার চাকরি, আমার মর্যাদা, আমার মেয়ে। আমি জানি, অঞ্জলি বললেন, এবং তার কণ্ঠস্বর ছিল স্রেফ একটি ফিসফিসানি। আর আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি, কারণ আমি জানি আমি সেটার যোগ্য নই। আমি তোমাকে এটা বলতে এসেছি যে তুমি ঠিক ছিলে সবকিছুর ব্যাপারে। নেহা আমাদের এক অনন্ত কাল ধরে দেখল, তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করে দিল। আমরা চেন সরানোর শব্দ শুনলাম। দরজা পুরোপুরি খুলে গেল। অ্যাপার্টমেন্টটি ছোট ছিল, একটি ঘর যা লিভিং রুম আর বেডরুম হিসেবে কাজ করত। এক কোণে একটি ছোট্ট রান্নাঘর, একটি দরজা যা সম্ভবত বাথরুমের পেকে যেত। দেওয়ালগুলো ফাঁকা ছিল, শুধু একটা জিনিস ছাড়া, রিয়ার ছবি। ডজন ডজন ছবি, প্রতিটি ইঞ্চি দেওয়াল জুড়ে ছিল। শৈশবের রিয়া, স্কুলের প্রথম দিনে রিয়া, জন্মদিনের মোমবাতি নেভানোর সময় রিয়া, হাসপাতালে কেমোথেরাপির কারণে মাথা ন্যাড়া হওয়া সত্ত্বেও বীরত্বের সাথে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে থাকা রিয়া। একটি পবিত্র স্থান। এই জায়গাটা ঠিক এটাই ছিল, একটি মৃত বাচ্চার জন্য একটি পবিত্র স্থান। অঞ্জলি ঘরের মাঝখানে থমকে গেলেন, ছবিগুলো দেখছিলেন। আমি দেখলাম তার নিয়ন্ত্রণের মুখোশ, সেই কবচ যা তিনি এত স্বাভাবিকভাবে পড়তেন, ভেঙে পড়তে শুরু করেছে। ও সুন্দর, ও সুন্দর ছিল, তিনি অবশেষে বললেন। ও ছিল। নেহা বসল না, সে দরজার কাছে দাঁড়িয়ে রইল, হাত জোর করে, যেন সে যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে বা লড়তে তৈরি। বুদ্ধিমতীও ছিল, ও নিজের ক্লাসে সেরা নম্বর পেত, পশু চিকিৎসক হতে চেয়েছিল। নেহা নেহা একটি হাত তুলল। আপনি 5 মিনিট বলেছিলেন, ওগুলোকে ফাঁপা শব্দে নষ্ট করবেন না, যা বলার বলুন। অঞ্জলি মাথা নাড়লেন। তিনি নিজের গ্লাভসগুলো খুললেন। একটি ইশারা যার থেকে আমি শিখেছিলাম যে তিনি নিজের সুরক্ষা কবচ নামিয়ে রাখছেন, এবং ওগুলো নিজের পার্সে রাখলেন। তুমি আমার জন্য 8 বছর কাজ করেছ। সেই সময়ে তুমি কোনোদিন দেরি করনি, তুমি নিজের সেরাটা দিয়েছিলে। আপনি দক্ষ, পেশাদার এবং অনুগত ছিলেন। আপনার রিপোর্টে কখনো কোনো গুরুতর ভুল ছিল না। আর যখন আপনার মেয়ে অসুস্থ পড়ল, যখন আপনার দুনিয়া ভেঙে পড়ছিল, আমি আপনাকে চাকরি থেকে বের করে দিলাম। এই জন্যে নয় যে এটা জরুরি ছিল, বরং এই জন্যে যে আমার নীতিগুলো আমার কাছে আপনার জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার কণ্ঠস্বর শেষ শব্দে এসে একটু ভেঙে গেল। আমি একটা ব্যতিক্রম করতে পারতাম। আমি আপনাকে মেডিকেল লিভ দিতে পারতাম। আমি চিকিৎসার খরচে সাহায্য করতে পারতাম। ভগবান জানেন যে টাকা আমার কাছে কিছুই ছিল না, কিন্তু আমি তা করিনি, কারণ আমি নিয়ন্ত্রণ বজায় রাখার ব্যাপারে, দুর্বলতা না দেখানোর ব্যাপারে বেশি চিন্তিত ছিলাম, পরিবর্তে আমার সামনের মানুষটিকে দেখার। নেহা কিছু বলল না, শুধু অঞ্জলিকে এমন এক অভিব্যক্তির সাথে দেখছিল যা আমি পড়তে পারছিলাম না। অঞ্জলি চালিয়ে গেলেন। আর পরে যখন আপনি আমাকে রিয়ার ব্যাপারে লিখলেন, আমি সেই মেলটা পড়েছিলাম। আমি ওটা 3 বার পড়েছিলাম, আর তারপর ওটাকে আর্কাইভ করে নিজের জীবনের সাথে এগিয়ে গিয়েছিলাম, যেন এর কোনো মানে ছিল না, যেন আপনার যন্ত্রণার কোনো মানে ছিল না। এখন অঞ্জলির গাল বেয়ে জল পড়ছিল। তিনি সেগুলো মুছলেন না, সেগুলোকে স্বাধীনভাবে পড়তে দিলেন। আমি তোমাকে তোমার মেয়ে ফিরিয়ে দিতে পারব না। আমি তোমাকে ওই 3 বছর ফিরিয়ে দিতে পারব না। আমি সেই ধরনের মানুষকে বদলে দিতে পারব না যে আমি ছিলাম। কিন্তু আমি তোমাকে এটা বলতে পারি যে তুমি ঠিক ছিলে। আমি দায়ী। সরাসরিভাবে নয়, আইনগতভাবে নয়, কিন্তু নৈতিকভাবে আমি দায়ী, এবং এটা আমার জীবনের বাকি দিনগুলো আমাকে তাড়া করে বেড়াবে। অ্যাপার্টমেন্টে পূর্ণ নিস্তব্ধতা ছিল। আমি নিচের রাস্তায় ট্রাফিকের শব্দ শুনতে পাচ্ছিলাম, কোথাও একটা কলের থেকে জল টপকানোর শব্দ, আমার নিজের দীর্ঘশ্বাস। তখন নেহা কথা বলল, এবং তার গলায় বছরের পর বছরের যন্ত্রণা জমেছিল। আপনি জানেন কি সবথেকে খারাপ? এটা নয় যে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন। এটাও নয় যে আপনি আমাকে সেই ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছিলেন যাতে আর কোথাও কেউ আমাকে চাকরি না দেয়। সবথেকে খারাপ এটা যে যখন রিয়া আমাকে জিজ্ঞেস করত আমরা কেন ওর চিকিৎসা করাতে পারছি না, তখন আমাকে ওর কাছে মিথ্যে বলতে হতো। আমাকে ওকে বলতে হতো যে সব ঠিক হয়ে যাবে, যখন আমি জানতাম যে তা হবে না। আর ওর শেষ দিনগুলোতে, যখন ও সেই ভয়ানক সরকারি হাসপাতালে ছিল, ও আমার দিকে তাকিয়ে বলল, মা, ঠিক আছে, এটা তোমার ভুল নয়।
নেহা নিজের চোখ দ্রুত মুছে নিল। কিন্তু হ্যাঁ, এটা আমার ভুল ছিল। এটা আমার ভুল ছিল যে আমি আরও লড়াই করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিলাম না। আপনার সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য, বেশি আওয়াজ না করার জন্য, ন্যায় বিচার না চাওয়ার জন্য। আর এখন আপনি এখানে নিজের চোখের জল আর নিজের ক্ষমা নিয়ে এসেছেন। আর আমি এটা দিয়ে কি করব? কিছুই না, অঞ্জলি সরাসরি বললেন। আমি তোমার ক্ষমার আশা করছিলাম না। আমি এই জন্য এলাম কারণ তোমার এটা আমার মুখ থেকে শোনার দরকার ছিল যে তুমি ঠিক ছিলে, যে তুমি পাগল নও, যে তোমার মেয়ে মারা গিয়েছে কারণ আমি নিয়মগুলোকে জীবনের থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। তিনি তার পার্স থেকে একটা খাম বের করলেন, একটা মোটা খাম। এটা কোনো ঘুষ নয়, এটা কোনো ক্ষতিপূরণ নয়। আমি জানি না এটা কি, কিছু করার একটা করুণ চেষ্টা, শুধু কিছু একটা। তিনি ওটা ছোট টেবিলের ওপর রাখলেন। এটা বছরের পর বছর আরামে থাকার জন্য যথেষ্ট। যদি তুমি চাও তবে নতুন করে পড়াশোনা করার জন্য, বা নতুন করে শুরু করার জন্য। নেহা খামটার দিকে এমনভাবে তাকালো যেন ওটা বিষ। আপনার কি মনে হয় আপনার টাকা কিছু ঠিক করে দেবে? না, অঞ্জলি সঙ্গে সঙ্গে জবাব দিলেন। আমি জানি যে তা হবে না, কিন্তু এটাই একমাত্র জিনিস যা আমার কাছে দেওয়ার জন্য আছে। যা আপনাকে দিতে হতো, নেহা বলল, তার গলা কাঁপছিল। তা ছিল করুণা, তা ছিল মানবিকতা, এবং আপনি আমাকে তখন মানা করে দিয়েছিলেন যখন আমার ওটা সবথেকে বেশি প্রয়োজন ছিল। তুমি ঠিক। এটা বলা বন্ধ করুন। নেহা অবশেষে ফেটে পড়ল। আমার সাথে একমত হওয়া বন্ধ করুন। শেষ পর্যন্ত লড়াই করুন, নিজেকে ঠিক প্রমাণ করুন। সেই রাক্ষসটা হন যার আমার প্রয়োজন, যাতে আমি আপনাকে পরিষ্কারভাবে ঘৃণা করতে পারি। কিন্তু অঞ্জলি স্রেফ মাথা নাড়লেন। আমি তা করব না, কারণ তুমি ইতিমধ্যেই অনেক যন্ত্রণা পেয়েছ। আমি নিজের অহংকারের বোঝাও চাপাব না। নেহা তখন ভেঙে পড়ল। সে আক্ষরিক অর্থেই ভেঙে পড়ল। হাঁটুর ওপর ভর দিয়ে মেঝেতে বসে পড়ল। হাহাকার ওর পুরো শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। আর আমাকে পুরোপুরি অবাক করে দিয়ে অঞ্জলি ওর পাশে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি ওকে স্পর্শ করলেন না, ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন না, স্রেফ সেখানেই বসে রইলেন। এই ভয়াবহ অ্যাপার্টমেন্টের মেঝেতে হাঁটু গেড়ে বসে এই মহিলার সাথে কাঁদছিলেন, যার জীবন তিনি বরখাস্ত করেছিলেন। আমি দরজার কাছে জমে দাঁড়িয়েছিলাম। এই ভাগ করে নেওয়া যন্ত্রণার মুহূর্তে নিজেকে একজন অনুপ্রবেশকারীর মতো মনে হচ্ছিল। আমি জানি না কতটা সময় কাটল, 5 মিনিট, 10 মিনিট, মুহূর্তের মধ্যে সংকুচিত এক অনন্তকাল। অবশেষে নেহা কথা বলল। ওর কণ্ঠস্বর কর্কশ ছিল। আমি চাই আপনি আমার জন্য কিছু একটা করুন। যে কোনো কিছু, অঞ্জলি সঙ্গে সঙ্গে বললেন। আমি চাই আপনি রিয়ার নামে সেই সব পরিবারের জন্য একটা ফান্ড তৈরি করুন যারা নিজেদের বাচ্চার চিকিৎসার খরচ বহন করতে পারে না, এবং আমি এতে যুক্ত হতে চাই। আমি প্রতিটি আবেদন অনুমোদন করতে চাই। আমি এটা নিশ্চিত করতে চাই যে আর কোনো মাকে কাজ করা আর নিজের বাচ্চাকে বাঁচানোর মধ্যে কোনো একটা বেছে নিতে না হয়। অঞ্জলি ওপরের দিকে তাকালেন। তার চোখ লাল কিন্তু স্পষ্ট ছিল। আমি তা করব, আমি আপনাকে কথা দিচ্ছি। আপনার কথা আমার কাছে কিছুই নয়, নেহা তিক্তভাবে বলল। কিন্তু আপনি তবুও এটা করবেন, কারণ যদি আপনি না করেন তবে আমি প্রতিটি সংবাদপত্র, প্রতিটি টিভি চ্যানেল, প্রতিটি মঞ্চে যাব যারা আমাকে শুনবে এবং তাদের এই গল্প বলবো। আপনার আমাকে হুমকি দেওয়ার দরকার নেই, অঞ্জলি জবাব দিলেন। আমি এটা করব কারণ এটাই সঠিক। আর কেন? তিনি ইতস্তত করলেন। কারণ রাজে সেটাই চাইত। আর হয়তো যদি আমি যথেষ্ট কাজ করি যা সে অনুমোদন করত, তবে কোনো একদিন আমি নিজেকে আয়নায় না ঘৃণা করে দেখতে পারব। নেহা অবশেষে খামটা তুলল এবং ওটা খুলল। আমি দেখলাম টাকার অঙ্ক দেখে ওর চোখ বড় হয়ে গেল। এটা 8 কোটি, অঞ্জলি বললেন। আপনার জন্য রিয়ার ফান্ড অতিরিক্ত হবে। শুরুতে 80 কোটি, সাথে প্রতি বছর আরও আসবে। কেন? নেহা ফিসফিস করে বলল। কারণ এই সব কিছু কখনো হওয়া উচিত ছিল না। আর যদিও আমি অতীতকে বদলাতে পারবো না, আমি এটা নিশ্চিত করতে পারি যে ভবিষ্যৎ আলাদা হবে। আমরা কিছুক্ষণ পরেই চলে এলাম। নেহা আমাদের দরজা পর্যন্ত ছাড়তে এলো না। স্রেফ নিজের অ্যাপার্টমেন্টের মেঝেতে বসে রইল, খামটা ধরে, আর নিজের মেয়ের ছবিগুলোর দিকে তাকিয়ে থাকল। ফেরার পথে গাড়িতে আমরা দুজনে প্রথম 10 মিনিট কোনো কথা বলিনি। তারপর অঞ্জলি নিস্তব্ধতা ভাঙলেন। ধন্যবাদ। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমাকে এটা করানোর জন্য, বাধ্য করার জন্য, আমাকে পালিয়ে যেতে না দেওয়ার জন্য। ঠিক সেটাই হওয়ার জন্য যার আমার প্রয়োজন ছিল। যদিও আমি ওকে চাইতাম না। এটা কি সার্থক ছিল? আমি জিজ্ঞেস করলাম।
আপনার কি ভালো মনে হচ্ছে? না, তার জবাব সঙ্গে সঙ্গে এলো। আমার খারাপ লাগছে, কারণ এখন এটা বাস্তব। আগে এটা শুধু কিছু একটা ছিল যা আমি নিজের মাথায় ডিলিট করে দিয়েছিলাম। এখন এটা একটা বাস্তব মানুষ, যার সাথে বাস্তব যন্ত্রণা আছে, যা আমি তৈরি করেছি, এবং আমাকে ওটা নিয়ে বাঁচতে হবে। ঠিক আছে, আমি ধীরে ধীরে বললাম, কারণ এটাই পরিবর্তনের শুরু। ভালো মনে করা নয়, বরং বেশি অনুভব করা। অঞ্জলি আমাকে এমন এক নজরে দেখলেন যা সম্মান বা হয়তো কৃতজ্ঞতা হতে পারত। রাজেশও এরকমই কিছু বলতো। তিনি বিড়বিড় করলেন। সে বলতো যে আমি নিজেকে যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য এত উঁচু দেওয়াল তুলেছি যে আমি নিজেকে খুশি থেকেও আটকে দিয়েছি। আমি বেশি অনুভব করার বদলে কম অনুভব করাকে বেছে নিয়েছিলাম। আর এখন তিনি জানলা দিয়ে শহরের দিকে তাকিয়ে বললেন যে শহরের তিনি প্রায় মালকিন ছিলেন। আমার খুব বেশি অনুভব হচ্ছে, আর এটা ভয়ানক। সেই রাতে যখন আমি নিজের অফিসে কাজ করছিলাম, রোহন দরজায় হাজির হল। মা আমাকে নেহার ব্যাপারে বলেছেন, ফান্ড সম্পর্কেও বললেন, আর নিজের জীবনে প্রথমবার আমার ওর ওপর গর্ব হচ্ছে। ওর চোখ চকচক করছিল। এটা অদ্ভুত, কারো ওপর গর্ব করা যে তারা শেষ পর্যন্ত সেটাই করেছে যা তাদের শুরু থেকেই করা উচিত ছিল। আমি কিছু বললাম না। আমার মনে হয় এটা মানবিক। সে আমার ডেস্কের সামনের চেয়ারে বসল। প্রিয়া, আপনার কি সত্যি মনে হয় যে উনি বদলাতে পারেন, নাকি আমরা শুধু অপরাধ বোধের একটা মুহূর্তের সাক্ষী হলাম যা কেটে যাবে? এটাই সেই প্রশ্ন ছিল যা আমি নেহার অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর পর থেকে নিজেকে জিজ্ঞেস করছিলাম। সত্যি বলতে, আমি বললাম, আমি জানি না, কিন্তু আমি এটা জানি। আপনার মায়ের কাছে এটাকে সহজ করার উপায় ছিল। উকিলের মাধ্যমে টাকা পাঠানো, দূরে থাকা, নিজের অহংকার রক্ষা করা। আর তার বদলে তিনি এক ভয়ানক অ্যাপার্টমেন্টের মেঝেতে হাঁটু গেজে বসার আর নিজের ভুল স্বীকার করার সিদ্ধান্ত নিলেন। এটা কিছু একটা মানে রাখে। রোহন ধীরে ধীরে মাথা নাড়ল। আমার বাবা আপনার সাথে একমত হতেন। ওর যাওয়ার পর আমি নিজের চিন্তার সাথে একা রয়ে গেলাম। আমি রিয়ার কথা ভাবলাম, একটা বাচ্চা যাকে আমি কখনো দেখিনি, কিন্তু যে এখন অঞ্জলির ডেস্কে একটা ফ্রেমে থাকবে। আমি নেহার কথা ভাবলাম, একটা যন্ত্রণা বইছে যা কোনো টাকা দিয়ে ঠিক করা সম্ভব ছিল না। আমি অঞ্জলির কথা ভাবলাম, অবশেষে দশকের পর দশক অসার থাকার পর অনুভব করা শিখছেন। আর আমি নিজের কথা ভাবলাম যে আমি এখানে কিভাবে পৌঁছালাম। আমার ফোন ভাইব্রেট হলো। একটা অজানা নম্বর থেকে মেসেজ। ওকে আনার জন্য ধন্যবাদ। ওকে দেখার জন্য বাধ্য করার জন্য ধন্যবাদ। আমি ক্ষমা করিনি, কিন্তু হয়তো কোনো একদিন আমি করতে পারি। নেহা, এটাই যথেষ্ট ছিল। আপাতত এটাই যথেষ্ট ছিল। নেহার সাথে সাক্ষাতের ৩ সপ্তাহ পর শর্মা হাভেলিতে জীবন এক অদ্ভুত ছন্দ ফিরে পেয়েছিল। এটা শান্তি ছিল না, এটা সম্প্রীতি ছিল না, এটা একটা অস্বস্তিকর যুদ্ধবিরতির মতো ছিল। কিন্তু সেই বিস্ফোরণ আর এলো না। অঞ্জলি সূক্ষ্মভাবে কিন্তু অনস্বীকার্যভাবে বদলে গিয়েছিলেন। তিনি কর্মচারীদের দয়া করে আর ধন্যবাদ বলতেন, তাদের পরিবারের খোঁজ নিতেন। তিনি নিজের সমস্ত কোম্পানিতে পেইড মেডিকেল লিভ প্রোগ্রাম চালু করেছিলেন। রিয়াস হিন্দু ফান্ডের অফিসিয়াল ঘোষণা করা হয়েছিল। মিডিয়া তাকে দয়ালু কোটিপতি বলছিল। মিডিয়া তার প্রেরণাদায়ক পরিবর্তনের উদযাপন করছিল। সাক্ষাৎকারের অনুরোধ আসছিল ডজনে ডজনে। আর আমার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু কিছু একটা আমাকে ভেতরে ভেতরে খাচ্ছিল। হয়তো এটা খুব সহজ ছিল, হয়তো মানুষ এত তাড়াতাড়ি বদলায় না। শুক্রবার দুপুরে সবকিছু ভেঙে পড়ল। আমি নিজের অফিসে রিয়া ফান্ডের আবেদনের পর্যালোচনা করছিলাম যখন আমি চিৎকার শুনলাম। যন্ত্রণার নয়, পূর্ণ রাগের। তোমার সাহস কি করে হয়? অঞ্জলির কণ্ঠস্বর একটা মিসাইলের মতো দেওয়াল চিড়ে এলো। আমি কাগজ ফেলে তার অফিসের দিকে দৌড়ে গেলাম। শ্রীমতী গুপ্তা আগেই সেখানে ছিলেন। সাথে রোহন আর ৩ জন এক্সিকিউটিভও ছিলেন যারা মাটির সাথে মিশে যেতে চাইছিলেন। সবকিছুর মাঝে একটা প্রায় ৩০ বছরের যুবক ছিল। জামাকাপড় কুচকানো, মুখ ফ্যাকাশে। সে কাঁপছিল। শ্রীমতী শর্মা, আমি স্রেফ। কিছুই না। অঞ্জলি নিজের ডেস্কের পেছনে দাঁড়িয়েছিলেন। ২ হাত টেবিলের উপর রেখে একটা শিকারীর মতো সামনের দিকে ঝুঁকেছিলেন। তুমি একটা সাধারণ ক্যালকুলেশন ভুলের জন্য ২৫ কোটি টাকার ক্ষতি করে দিলে। এমন একটা ভুল যা প্রথম বর্ষের কলেজের ছাত্রও করবে না। এটা সফটওয়্যারের সমস্যা ছিল। আমার যায় আসে না যে ওটা সফটওয়্যার ছিল কিনা। তোমার অক্ষমতা বা কোনো দৈব হস্তক্ষেপ, ফলাফল একই। ২৫ কোটি টাকা। আমি সেই কণ্ঠস্বর চিনে ফেলেছিলাম। ওটা সেই সুর ছিল যা তিনি রেস্তোরাঁয় আমার সাথে ব্যবহার করেছিলেন। ঠান্ডা, নিষ্ঠুর, ধ্বংস করার জন্য তৈরি। সেই ছেলেটা, সঞ্জয়। ওর চোখে জল ছিল। দয়া করে শ্রীমতী শর্মা, আমার ২টো বাচ্চা আছে। আমার স্ত্রী গর্ভবতী। আমি এই চাকরি হারাতে পারি না। তোমাকে এটার ব্যাপারে আগে ভাবা উচিত ছিল।
এত বড় দায়িত্বজ্ঞানহীন বোকা হওয়ার আগে। আর ওখানেই ওটা ছিল, সেই শব্দ যা ছুরির মতো কাটত, সম্পূর্ণ অবজ্ঞা। অঞ্জলি, আমার কণ্ঠস্বর যতটা চেয়েছিলাম তার চেয়ে জোরে বেরিয়ে এলো। এক্সিকিউটিভরা স্বস্তির সাথে, রোহন এক হতাশা আশা নিয়ে, আর শ্রীমতী গুপ্তা নিজের চোখে সাবধান বাণী নিয়ে আমার দিকে তাকালেন। আর অঞ্জলি আমাকে সেই ধূসর চোখে দেখলেন, যা নিজের স্বাভাবিক ঠান্ডায় ফিরে এসেছিল। প্রিয়া, এটা তোমার সাথে সম্পর্কিত নয়। হ্যাঁ, এটা আমার সাথে সম্পর্কিত। আমি অফিসের মাঝখানে চলে গেলাম, কারণ 3 সপ্তাহ আগে আপনি একটা অ্যাপার্টমেন্টের মেঝেতে হাঁটু গেড়ে বসেছিলেন আর কথা দিয়েছিলেন যে আপনি আলাদা হবেন। মনে আছে? এটা আলাদা, এটা ব্যবসা। আমি আরও কাছে গেলাম, কারণ এটা ঠিক সেই রকম লাগছে যেমন আপনি আগে কথা বলতেন, যখন আপনি নেহাকে চাকরি থেকে বের করেছিলেন। অঞ্জলি, এই লোকটা একটা ভুল করেছে যাতে কোটির ক্ষতি হয়েছে, আর এটা একটা ভুলই। আমি সঞ্জয়ের দিকে তাকালাম। এটা কি প্রথমবার আপনি এমন ভুল করেছেন? হ্যাঁ, সে দ্রুত উত্তর দিল। আমি 5 বছর ধরে কোম্পানিতে আছি, আমার রেকর্ড নিখুঁত। এটা প্রজেকশন সফটওয়্যারের সমস্যা ছিল, যা কেউ শনাক্ত করতে পারেনি যতক্ষণ না। যথেষ্ট হয়েছে। অঞ্জলি একটা হাত তুললেন। প্রিয়া, এই অফিস থেকে বেরিয়ে যাও। এখনই নয়। মাফ করবেন? অঞ্জলির কণ্ঠস্বর বিপজ্জনকভাবে নিচু ছিল। আমি বলেছি না, আপনি আমাকে বিশেষ করে এই কাজের জন্যই রেখেছিলেন। আপনাকে তখন আটকানোর জন্য, যখন আপনি এমন কিছু করতে চলেছেন যা রাজেশ অপছন্দ করতেন। তো এই যে আমি আপনাকে আটকাচ্ছি। রোহন তখন কাছে এলো, আমার পাশে দাঁড়িয়ে পড়ল। প্রিয়া ঠিক বলছে মা, এটা ঠিক সেটাই যা আপনি আগে করতেন, যা বাবার অপছন্দ ছিল। অঞ্জলি নিজের ছেলের দিকে ঘুরলেন এবং তার চোখে কিছু একটা বিপজ্জনকভাবে জ্বলে উঠল। তোমার এ ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই যে তোমার বাবার কি অপছন্দ ছিল। না, আর এখন রোহনের চোখে জল ছিল। আমি ওন শেষ 6 মাসের প্রতিটা দিন ওন সাথে ছিলাম। আপনি কি জানেন উনি মরার 2 সপ্তাহ আগে আমাকে কি বলেছিলেন? কেউ নড়ল না, কেউ শ্বাস নিল না। উনি আমাকে বলেছিলেন, রোহন, তোমার মা সবথেকে দয়ালু মহিলা ছিলেন যার সাথে আমি বিয়ের সময় দেখা করেছিলাম। কিন্তু ক্ষমতা ওকে বদলে দিয়েছে, সাফল্য ওকে বদলে দিয়েছে, আর আমি ওকে হারানোর ভয়ে এতটাই ভীত ছিলাম যে আমি ওকে কখনো আটকাইনি। এটাই আমার সবথেকে বড় অনুশোচনা। রোহনের গালে একটা চোখের জল গড়িয়ে পড়ল। উনি আমাকে দিয়ে একটা কথা করিয়েছিলেন। উনি আমাকে দিয়ে কথা করিয়েছিলেন যে আমি সেই একই ভুল করব না। আমি তোমাকে এমন কিছু হওয়া থেকে আটকাতে ভয় পাব না যাকে চেনা যায় না। রোহন, অঞ্জলির কণ্ঠস্বর নরম হয়ে গিয়েছিল, কিন্তু সে থামল না। আমার সারা জীবন দুঃস্বপ্ন আসে মা, দুঃস্বপ্ন যেখানে আমি আপনার মতো হয়ে যাই, যেখানে আমি মানুষকে ব্যবহার করে ফেলে দেওয়ার মতো বস্তু মনে করি। আর প্রতিবার যখন আমি সেই দুঃস্বপ্ন থেকে জেগে উঠি, আমি নিজেকে কথা দিই যে আমি আলাদা হব। সে দ্রুত চোখের জল মুছল। কিন্তু আপনি জানেন কি সব থেকে ভয়ানক? যে কখনো কখনো যখন আমি চাপের মধ্যে থাকি, তখন আমি আমার মাথায় আপনার কণ্ঠস্বর শুনতে পাই, যা আমাকে বলে, কঠোর হও, দুর্বলতা দেখিও না, যারা ভুল করে তারা দ্বিতীয় সুযোগের যোগ্য হয় না। সে সঞ্জয়ের দিকে তাকালো, আর আমাকে ওই কণ্ঠস্বরের সাথে প্রতিদিন লড়াই করতে হয়। এর পরের নিস্তব্ধতা একটা হাহাকার দিয়ে ভেঙে গেল, কিন্তু এটা রোহনের থেকে আসেনি, এটা অঞ্জলি থেকে এলো। তিনি নিজের চেয়ারে ভেঙে পড়লেন, 2 হাতে নিজের মুখ ঢেকে নিলেন। তার কাঁধ কাঁপছিল। আমি কি করছি? তিনি ফিসফিস করে বললেন, আমি শেষ পর্যন্ত কি করছি? আমি ধীরে ধীরে তার ডেস্কের কাছে গেলাম। এক্সিকিউটিভরা চুপচাপ চলে গিয়েছিলেন। কেবল রোহন, শ্রীমতী গুপ্তা, সঞ্জয় আর আমি বেঁচেছিলাম। অঞ্জলি, আমি ধীরে বললাম, পরিবর্তন সরদেখায় চলে না। এটা একবারের কোনো সিদ্ধান্ত নয় যা আপনি নিলেন আর ব্যাস হয়ে গেল। এটা একটা নির্বাচন যা আপনাকে বারবার করতে হবে, বিশেষ করে যখন আপনি চাপে আছেন, যখন আপনার ভয় লাগছে। তিনি ওপরের দিকে তাকালেন। তার মেকআপ লেপটে গিয়েছিল, তাকে দুর্বল মানুষ লাগছিল। আমার খুব ভয় করছিল, তিনি স্বীকার করলেন। 25 কোটি টাকা, এটা একটা দায়িত্ব, এটা একটা ভেঙে যাওয়া বিশ্বাস। আর আমার প্রথম প্রবৃত্তি ছিল ধ্বংস করা, কারণ আমি এটাই করতে জানি। তিনি সঞ্জয়ের দিকে ঘুরলেন, যে এখনও দরজার পাশে দাঁড়িয়েছিল। সঞ্জয়, আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? 5 বছর শ্রীমতী। আর ওই 5 বছরে আপনি কতবার প্রত্যাশার থেকে বেশি পারফর্ম করেছেন? আমি অনেকবার। আমার রিভিউ সবসময় চমৎকার ছিল। অঞ্জলি ধীরে ধীরে মাথা নাড়লেন। নিজের ডেস্ক থেকে রিয়ার ফ্রেম করা ছবিটা বের করলেন। তিনি ওটা অনেকক্ষণ দেখলেন। 5 বছরের শ্রেষ্ঠত্বকে একটা ভুলের জন্য মুছে ফেলা উচিত নয়, বিশেষ করে একটা সফটওয়্যারের সমস্যার কারণে। তিনি গভীর শ্বাস নিলেন। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না সঞ্জয়, কিন্তু আপনি আইটি টিমের সাথে কাজ করবেন যাতে এটা নিশ্চিত হয় যে এই সমস্যা আর না হয়। আর আপনি একটা সিস্টেম ভেরিফিকেশন কোর্স করবেন। কোম্পানি এটার জন্য খরচ দেবে।
সঞ্জয় স্বস্তিতে অজ্ঞান হওয়ার মতো অবস্থায় ছিল। ধন্যবাদ শ্রীমতী, ধন্যবাদ। অঞ্জলি ওকে মাঝপথে থামিয়ে দিলেন। আমার আফসোস হচ্ছে যে আমি আপনার সাথে কিভাবে কথা বলেছি। আপনাকে বোকা বলাটা পেশাদারি ছিল না, আর এটা সঠিক ছিল না। আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করতে পারেন। এখন সঞ্জয় প্রকাশ্যেই কাঁদছিল। সে অফিস থেকে বেরোতে বেরোতে বারবার মাথা নাড়ছিল। যখন দরজা বন্ধ হল, অঞ্জলি রোহনের দিকে তাকালেন। তোমার বাবা ঠিক ছিলেন সবকিছুর ব্যাপারে। আর তুমি এমন এক মায়ের যোগ্য যে তোমার দুঃস্বপ্নের খলনায়িকা না হয়। রোহন অফিসে এগিয়ে এলো এবং সবাইকে অবাক করে দিয়ে সে তার মাকে জড়িয়ে ধরল। তিনি এক মুহূর্তের জন্য জমে গেলেন। তারপর তার বাহুগুলো ছেলের চারপাশে জড়িয়ে গেল। তাকে এমনভাবে ধরে রইলেন যেন সে সেই ছোট বাচ্চাটা যা সে একসময় ছিল। আমার আফসোস হচ্ছে, অঞ্জলি ওর চুলে মুখ গুঁজে বিড়বিড় করলেন, সমস্ত বছরগুলোর জন্য। যখন আমি তোমাকে অনুভব করিয়েছি যে তুমি যথেষ্ট নও, আমাকে সেই কারণে বদলে যাওয়ার জন্য যার কারণে তোমার দুঃস্বপ্ন আসে। আপনি আলাদা হতে পারেন মা, রোহন বলল। আপনি এইমাত্র তা দেখালেন। স্রেফ এটাকে বেছে নিতে থাকুন। সেই রাতে পরে অঞ্জলি আমাকে তার অফিসে ডাকলেন। তিনি একা জানলা দিয়ে শহরের দিকে তাকিয়েছিলেন। আমি ভেবেছিলাম এটা সহজ হবে। তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন, আমি ভেবেছিলাম যে একবার যখন আমি বদলানোর সিদ্ধান্ত নেব তখন আমি স্রেফ বদলে যাব। আসল পরিবর্তন সবথেকে কঠিন জিনিস, আমি তাকে বললাম, কারণ আপনি দশকের পর দশকের প্যাটার্ন, প্রবৃত্তি আর ডিফেন্স মেকানিজমের সাথে লড়াই করছেন। আমি আজ প্রায় এটাকে নষ্ট করে দিচ্ছিলাম। কিন্তু আপনি তা করেননি, এটাই তফাৎ। তিনি আমার দিকে ঘুরলেন আর প্রথমবার তার চোখে আমি এমন কিছু দেখলাম যা আগে কখনো দেখিনি, আসল আশা। তোমার কি মনে হয় রাজেশের গর্ব হবে? আমি সেই মানুষটির কথা ভাবলাম যিনি এই জটিল আর ভেঙে পড়া মহিলাকে 40 বছর ভালোবেসেছিলেন, যিনি তাকে এমন একজনে বদলে যেতে দেখেছিলেন যাকে চেনা যেত না, যিনি এই আশা করতে করতে মারা গিয়েছিলেন যে সে নিজের রাস্তা ফিরে পাবে। আমার মনে হয়, আমি সাবধানে বললাম, উনি গর্ববোধ করতেন যে আপনি চেষ্টা করছেন। আর এটাই সব যা কেউ চাইতে পারে। কোহিনূর কিচেন রেস্তোরাঁয় সেই রাতের 6 মাস পর আমি সেই একই হলে দাঁড়িয়েছিলাম যেখানে সবকিছু শুরু হয়েছিল। কিন্তু এইবার আমি সেই পুরনো ঘিঞ্জি মেরুন ইউনিফর্ম শাড়ি পরেছিলাম না। আমি একটা নেভি ব্লু ড্রেস পরেছিলাম, যা অঞ্জলি জোর করে আমাকে কিনতে বলেছিলেন। আর আমি টেবিলের সার্ভিস দিচ্ছিলাম না, আমাকে সম্মানিত করা হচ্ছিল। হল ভর্তি ছিল ব্যবসায়ী, পরিবার, যাদের রিয়া সিন্ধু ফান্ড সাহায্য করেছিল। দেশের সবথেকে গুরুত্বপূর্ণ মিডিয়ার রিপোর্টাররা ছিলেন। আর মূল টেবিলে অঞ্জলি শর্মা, রোহন আর নেহা সিন্ধু একসাথে। এই মুহূর্ত পর্যন্ত আসার রাস্তা সহজ ছিল না। অঞ্জলি লোকেদের সংস্থানের বদলে বাস্তবে দেখতে শিখছিলেন, ক্যালকুলেশন করার বদলে অনুভব করতে শিখছিলেন। কিন্তু আমরা কোনোভাবে পৌঁছে গিয়েছিলাম। প্রিয়া সিং, উপস্থাপকের কণ্ঠস্বর হলে প্রতিধ্বনিত হল। মানুষের মর্যাদা রক্ষার পক্ষে সওয়াল করার জন্য রিয়া সিন্ধু পুরস্কার গ্রহণ করার জন্য দয়া করে সামনে আসুন। আমার পা কাঁপছিল যখন আমি মঞ্চের দিকে হাঁটছিলাম। হাততালি কান ফাটানো ছিল। কিন্তু যা আমাকে কাঁদিয়ে দিল তা ছিল নেহাকে দাঁড়িয়ে থেকে চোখের জল মুছতে মুছতে হাততালি দিতে দেখা। তার পাশে অঞ্জলিও দাঁড়িয়েছিলেন, কৃতজ্ঞতা মিশ্রিত গর্ব নিয়ে। নেহাই আমাকে পুরস্কার দিল। এটা রিয়ার ছবির সাথে একটা ক্রিস্টালের মূর্তি ছিল, সেই আইসক্রিম খাওয়ার ছবিটা যা মাসের পর মাস অঞ্জলির ডেস্কে ছিল। ধন্যবাদ, নেহা ফিসফিস করে বলল যখন সে আমাকে জড়িয়ে ধরল। সেই জিনিসটা দেখার জন্য যা বাকি সবাই উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল, ক্ষমতাকে জিততে না দেওয়ার জন্য। আমি যখন মাইক নিলাম, আমি দর্শকদের দিকে তাকালাম। আমি অনেক মুখ চিনতে পারলাম। শ্রীমতী গুপ্তা, যিনি আমাকে সেই প্রথম সাবধানবাণী দিয়েছিলেন, রেস্তোরাঁর শেফ রাহুল, সঞ্জয় যে প্রায় চাকরি হারাতে বসেছিল, হাসপাতালের ডাক্তার ভার্মা, আর শেষ লাইনে প্রায় লুকিয়ে থাকা কোহিনূর কিচেনের ম্যানেজার ভার্মা, যিনি আমাকে 6 মাস আগে চাকরি থেকে বের করেছিলেন। আমি এই পুরস্কারের যোগ্য নই, আমি শুরু করলাম। কারণ আমি যা কিছু করেছি তা এমন কিছু যা যে কোনো সভ্য মানুষ করত। সত্যি কথা বলা যখন নিস্তব্ধতা বেশি আরামদায়ক ছিল, মর্যাদাকে রক্ষা করা যখন অন্যদিকে তাকানো বেশি সহজ ছিল। আমি একটা বিরতি নিলাম। কিন্তু যদি এই পুরস্কার কিছুর প্রতিনিধিত্ব করে, তবে আমি আশা করি এটা এর প্রতিনিধিত্ব করে যে আমাদের মধ্যে কেউই মোক্ষর বাইরে নয়। যারা রাক্ষসের মতো দেখতে হয় তারা প্রায়ই কেবল মানুষ হয়, যারা নিজের রাস্তা হারিয়ে ফেলেছে। আর কখনো কখনো তাদের স্রেফ কারো প্রয়োজন হয়, যে কেউ যে তাদের আয়না দেখানোর সাহস করে।
আমি সরাসরি অঞ্জলির দিকে তাকালাম। 6 মাস আগে আমি এমন এক মহিলার সাথে দেখা করেছিলাম যাকে সবাই ভয় পেত। এক মহিলা যে সাম্রাজ্য গড়েছিল, কিন্তু সেই প্রক্রিয়ায় নিজের মানবিকতা হারিয়ে ফেলেছিল। আর আজ সেই মহিলা এখানে আছেন। এই জন্য নয় যে তিনি নিখুঁত, এই জন্য নয় যে তিনি নিজের সমস্ত ভুল মুছে ফেলেছেন, বরং এই জন্য যে তিনি বেছে নিয়েছেন, প্রতিদিন বেছে নেন আলাদা হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, সেই ব্যক্তি হওয়ার জন্য যাকে তার স্বামী সবসময় জানতেন যে তিনি হতে পারেন। হাততালি ধীরে ধীরে শুরু হল, তারপর হল ভরে গেল। অঞ্জলি দাঁড়িয়ে পড়লেন আর আমাকে অবাক করে মঞ্চের দিকে এগিয়ে এলেন। তিনি এটার পরিকল্পনা করেননি, কিন্তু যখন অঞ্জলি শর্মা কিছু করার সিদ্ধান্ত নিতেন, তখন নিয়ম কোনো মানে রাখত না। তিনি মঞ্চে আমার পাশে দাঁড়িয়ে পড়লেন, একটা দ্বিতীয় মাইক নিলেন আর কথা বললেন। শুভ সন্ধ্যা সবাইকে। আমি জানি যে আমার এখনই কথা বলার কথা ছিল না, কিন্তু কিছু কথা আছে যা বলা দরকার। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, কিন্তু নরম। আপনারা বেশিরভাগই আমাকে অঞ্জলি শর্মা হিসেবে চেনেন, উদ্যোক্তা, কোটিপতি যে শূন্য থেকে সাম্রাজ্য বানিয়েছে। যা অনেকে জানেন না তা হল আমি ওই প্রক্রিয়ায় কতটা কিছু হারিয়েছি। তিনি রোহনের দিকে তাকালেন, যে তাকে উৎসাহ দিতে হাসল। আমি আমার বিয়ে হারিয়েছিলাম, যদিও আমার স্বামী আমাকে কখনো ছেড়ে যাননি। আমি আমার ছেলের সাথে সম্পর্ক হারিয়েছিলাম, যদিও সে আমাকে ভালোবাসা কখনো বন্ধ করেনি। আমি আমার মানবিকতা হারিয়েছিলাম, যদিও ওটা সবসময় ওখানেই ছিল, আকাঙ্ক্ষা আর ভয়ের স্তরের নিচে চাপা পড়েছিল। তার কণ্ঠস্বর একটু ভেঙে গেল। আর আমি হারিয়েছিলাম, আমি প্রায় সেই সুযোগটা হারিয়ে ফেলেছিলাম যে আমি এমন এক মানুষ হতে পারি যার উপর আমার পরিবার গর্ব করতে পারে, এমন এক মানুষ যার উপর আমি নিজে গর্ব করতে পারি। তিনি আমার দিকে ঘুরলেন। প্রিয়া আমাকে বাঁচিয়েছে, মিষ্টি কথা বা কোমল বোঝাপড়া দিয়ে নয়, বরং সেই নিষ্ঠুর সত্যিটা দিয়ে যা আমার শোনার দরকার ছিল। সে আমাকে সেই রাক্ষসটা দেখিয়েছে যা আমি হয়ে গিয়েছিলাম, আর তারপর অবিশ্বাস্যভাবে আমাকে অন্য কিছু হওয়ার সুযোগ দিয়েছে। এখন তার চোখ থেকে জল স্বাধীনভাবে বইছিল। রিয়া সিন্ধু ফান্ড কেবল পরিবারদের চিকিৎসার খরচ সাহায্য করার জন্য নয়, এটা আমার প্রতিশ্রুতি যে আর কোনো মাকে কাজ করা আর নিজের বাচ্চাকে বাঁচানোর মধ্যে কোনো একটা বেছে নিতে হবে না। এটা আমার স্বীকারোক্তি যে করুণা ছাড়া ক্ষমতা কেবল সাফল্যের ছদ্মবেশে নিষ্ঠুরতা। তিনি মঞ্চের কিনারায় চলে এলেন, সরাসরি দর্শকদের দিকে তাকিয়ে। আর আমি চাই এখানে প্রত্যেকে কিছু একটা জানুক। যদি আপনি কখনো আমার জন্য কাজ করে থাকেন আর আমি আপনার সাথে নিষ্ঠুরতা করে থাকি, যদি আমি আপনাকে করুণা ছাড়া চাকরি থেকে বের করে দিয়ে থাকি, যদি আমি আপনাকে মানুষের থেকে কম কিছু অনুভব করিয়ে থাকি, তবে আমার আফসোস হচ্ছে, গভীর, সততা ও পুরোপুরিভাবে আমার আফসোস হচ্ছে। হলে স্রেফ নিস্তব্ধতা ছিল। আমি অতীতকে বদলাতে পারব না, কিন্তু আমি ভবিষ্যৎ বদলাতে পারি। আর এটাই আমার আপনাদের সবার কাছে, এই শহরের কাছে, আমার কোম্পানিতে কাজ করা হাজার হাজার মানুষের কাছে প্রতিশ্রুতি যে আমি প্রতিদিন ভালো হওয়ার নির্বাচন করব। নিখুঁত নয়, কিন্তু ভালো। তিনি মঞ্চে থেকে নামলেন আর সরাসরি নেহার দিকে চলে গেলেন। 200 লোকের সামনে তিনি হাঁটু গেড়ে বসলেন। নেহা সিন্ধু, আমি তোমার ক্ষমার যোগ্য নয়, আমি কখনো হব না, কিন্তু আমি চাই তুমি জানো যে রিয়াকে ভুলে যাওয়া হবে না। ওর নাম সেই প্রতিটি জীবনে থাকবে যা আমরা বাঁচাবো, প্রতিটি সিদ্ধান্তে যা আমি নেব। এটা মনে করিয়ে দিয়ে যে নীতি কখনো মানুষের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। নেহাও কাঁদছিল। এখন সে অঞ্জলির সামনে হাঁটু গেড়ে বসল, তার হাত ধরল। আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন না, নেহা বলল, ওর গলা কাঁপছিল। কিন্তু আপনি এটা নিশ্চিত করতে পারেন যে ওর মৃত্যু বৃথা না যায়, আর আপনি তাই করছেন। তো হ্যাঁ অঞ্জলি, আমি আপনাকে ক্ষমা করছি। এই জন্য নয় যে আপনি এর যোগ্য, বরং এই জন্য যে রিয়া এটাই চাইত, ও সব সময় ক্ষমা করে দিত। তারা তখন একে অপরকে জড়িয়ে ধরলেন। 2 মহিলা ট্র্যাজেডির সাথে যুক্ত ছিলেন, কিন্তু ছাই থেকে কিছু সুন্দর তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছিলেন। রোহন পরে মঞ্চে এলো। আমার বাবা রাজেশ শর্মা 40 বছর ধরে এক জটিল মহিলাকে ভালোবেসেছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন যে সত্যিকারের ভালোবাসা মানে লোকেদের তখন ছেড়ে যাওয়া নয় যখন তারা কঠিন হয়। এর মানে হল একটা আয়না ধরে রাখা যাতে তারা নিজেদের দেখতে পায়। সে নিজের মায়ের দিকে তাকালো। প্রিয়া সেই কাজটা করেছে যা আমার বাবা সবসময় চাইছিলেন আমি করি, কিন্তু আমি খুব ভয় পেতাম। সে আয়নাটাকে শক্ত করে ধরে রেখেছিল, যতক্ষণ না মায়ের কাছে নিজের দিকে তাকানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আর বাবা, আপনি যেখানেই থাকুন না কেন, আমি চাই আপনি জানুন, ও তা করে দেখিয়েছে। মা নিজের রাস্তা খুঁজে পেয়েছে। অনুষ্ঠানের পর যখন হল ধীরে ধীরে খালি হচ্ছিল, আমি ব্যালকনিতে শহরটাকে দেখছিলাম। অঞ্জলি সেখানে 2টো শ্যাম্পেনের গ্লাস নিয়ে এলেন। নেহা আমাকে ওর পরের প্রজেক্টের অভিভাবক হতে বলেছে, অঞ্জলি ধীরে বললেন। সে রিয়ার ব্যাপারে, দুঃখের ব্যাপারে, ক্ষমার ব্যাপারে একটা বই লিখছে।
আর আমি ওকে বলেছি হ্যাঁ, আমি আমার সমস্ত যোগাযোগ ব্যবহার করব এটা নিশ্চিত করতে যে এটা প্রকাশিত হয়। আমরা এক মুহূর্তের জন্য চুপচাপ পান করলাম। প্রিয়া, আমাকে তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে। তুমি আসলে কেন এমনটা করলে? কেন তুমি সবকিছু বাজি ধরলে এক এমন মহিলার মোকাবিলা করার জন্য যে তোমাকে ধ্বংস করে দিতে পারত? আমি রেস্তোরাঁয় সেই রাতের কথা ভাবলাম, গ্লাস ভেঙে যাওয়ার কথা, নিরাপত্তার বদলে মর্যাদাকে বেছে নেওয়ার কথা। কারণ আমি অবশেষে বললাম, আমি অনেকবার দেখেছিলাম কিভাবে ক্ষমতা ভালো লোকেদের পিষে দেয়। আমি সেই মালিকদের জন্য কাজ করেছি যারা কর্মচারীদের ব্যবহার করে ফেলে দেওয়ার মতো মনে করত। আমি সহকর্মীদের শৌচাগারে কাঁদতে দেখেছি, কারণ পয়সাওয়ালা কেউ সিদ্ধান্ত নিয়েছিল তাদের আবেগের কোনো দাম নেই। আমি অঞ্জলির দিকে সরাসরি তাকালাম। আর আমি ক্লান্ত ছিলাম। অদৃশ্য হয়ে থাকতে থাকতে ক্লান্ত ছিলাম। এই কথা ভেবে ক্লান্ত ছিলাম যে আমাদের মতো লোকেদের দুর্ব্যবহার মেনে নিতে হয়, কারণ আমাদের চাকরির দরকার ছিল। একটা এমন দুনিয়া নিয়ে ক্লান্ত ছিলাম যেখানে টাকা নিষ্ঠুর হবার অধিকার কিনে নিত। তো আপনি ওটা বদলানোর সিদ্ধান্ত নিলেন। আমি চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম না এটা কাজ করবে। সত্যি বলতে আমি ধ্বংস হওয়ার আশা করেছিলাম। অঞ্জলি হাসলেন, এক প্রকৃত উষ্ণ হাসি। আপনি জানেন, রাজেশ বলতেন যে সবথেকে সাহসী মানুষ তারা নয় যাদের ভয় নেই, তারা হলো তারা যাদের ভয় লাগে কিন্তু তবুও কাজ করে। আপনি সেই মানুষ প্রিয়া। আমি স্রেফ সেটাই করেছি যা যে কারো করা উচিত। কিন্তু তারা করে না, এটাই আসল কথা। অধিকাংশ মানুষ নিরাপত্তা বেছে নেয়, নিস্তব্ধতা বেছে নেয়। আপনি রাক্ষসের মোকাবিলা করা বেছে নিয়েছেন। তিনি পুরোপুরি আমার দিকে ঘুরলেন। তাই আমি আপনাকে কিছু দিতে চাই, আপনার বস হিসেবে নয়, আপনার পার্টনার হিসেবে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। আমি রিয়া ফান্ডের বিস্তার করার কথা ভাবছি, ওটাকে একটা পূর্ণ ফাউন্ডেশনে বদলে দেওয়ার জন্য। এমন একটা যা কেবল চিকিৎসার খরচে সাহায্য করবে না, বরং শ্রম নীতিতে পরিবর্তন, কর্মচারীদের সুরক্ষা, কর্পোরেট দায়িত্ববোধেরও সওয়াল করবে। আর আমার ওটা চালানোর জন্য এমন কারো প্রয়োজন যে জানে ক্ষমতার অন্য পিঠে থাকা কেমন লাগে। অঞ্জলি, আমার অভিজ্ঞতা নেই। আপনার কাছে অভিজ্ঞতার থেকে ভালো কিছু আছে। আপনার কাছে দৃঢ় বিশ্বাস আছে, আপনার কাছে সাহস আছে, আর আপনার কাছে সেই সব লোকেদের বিশ্বাস আছে যাদের আমরা সাহায্য করতে চাই, কারণ তারা জানে যে আপনি তাদেরই একজন। তিনি নিজের হাত বাড়িয়ে দিলেন। কি বলো প্রিয়া, তুমি কি আমার সাথে দুনিয়া বদলাতে চাও? আমি তার বাড়িয়ে দেওয়া হাতটা দেখলাম। 6 মাস আগে এই মহিলা আমার শত্রু ছিলেন, কিন্তু এখন তিনি কিছু আলাদা ছিলেন। নিখুঁত নয়, কখনোই নিখুঁত নয়, কিন্তু চেষ্টা করছিলেন। প্রতিদিন ভালো হওয়ার নির্বাচন করছিলেন। আমি তার হাত ধরলাম। হ্যাঁ, কিন্তু এক শর্তে। কি? যদি আপনি কখনো আবার পুরনো অঞ্জলি হতে শুরু করেন, যদি আপনি লোকেদের বস্তুর মতো মনে করা শুরু করেন, তবে কথা দিন যে যখন আমি আপনাকে বলবো তখন আপনি শুনবেন। আপনি আমাকে চাকরি থেকে বের করবেন না বা চুপ করিয়ে দেবেন না। অঞ্জলি আমার হাত শক্ত করে চাপ দিলেন। আমি কথা দিচ্ছি, রাজেশের স্মৃতিতে, রিয়ার সম্মানে আমি কথা দিচ্ছি। সেই রাতে যাওয়ার সময় রোহন আমাকে পার্কিংয়ে ধরল। সে আগের চেয়ে অনেক হালকা লাগছিল। প্রিয়া, থামো। আমি স্রেফ তোমাকে ধন্যবাদ বলতে চাইছিলাম, আমার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমাকে এটা শেখানোর জন্য যে সাহস সবসময় বড় বড় ইশারায় আসে না, কখনো কখনো এটা স্রেফ সত্যি বলাতে আসে যখন বাকি সবাই মিথ্যে বলছে। তোমার বাবার তোমার ওপর গর্ব হতো রোহন, তোমাদের দুজনের ওপর। সে হাসল। আমি জানি। আর আমার মনে হয় আমি অবশেষে দুঃস্বপ্ন ছাড়াই ঘুমাতে পারব। সেই রাতে নিজের গাড়িতে বাড়ি যাওয়ার সময় আমি সেই সব কিছুর কথা ভাবলাম যা 6 মাসে বদলে গিয়েছিল। আমি অরিজিনালি একজন সাধারণ ওয়েটার হিসেবে শুরু করেছিলাম, যাকে কেউ দেখত না। আর আমি একটা ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে শেষ করলাম যা হাজার হাজার জীবন বদলে দেবে। আমি অঞ্জলি শর্মার সাথে রাক্ষস হিসেবে দেখা করেছিলাম। এখন আমি তাকে এক জটিল মানুষ হিসেবে জানতাম যে নিজের রাস্তা হারিয়ে ফেলেছিল, কিন্তু তা খুঁজে পাওয়ার সাহস জোগাড় করেছে। শোনার আগে আমি অঞ্জলির একটা মেসেজ পেলাম। রাজেশ সবকিছুর ব্যাপারে সঠিক ছিল, কিন্তু বিশেষ করে এর ব্যাপারে সঠিক। লোকেরা ঠিক সেই সময় আসে যখন আপনার তাদের প্রয়োজন হয়। আসার জন্য ধন্যবাদ প্রিয়া। আমার সাথে হার না মানার জন্য ধন্যবাদ যখন তা সহজ ছিল। আমি স্রেফ জবাব দিলাম। বদলাতে রাজি হওয়ার জন্য ধন্যবাদ, ওটাই সবথেকে কঠিন। আর যখন আমি নিজের চোখ বন্ধ করলাম, আমি রিয়া সিন্ধুর কথা ভাবলাম। একটা বাচ্চা যাকে আমি কখনো দেখিনি, কিন্তু যে সবকিছু বদলে দিয়েছে। যার আইসক্রিম খাওয়ার ছবির হাসি আমাকে সবসময় মনে করিয়ে দেবে যে প্রতিটি নীতির পেছনে, প্রতিটি সিদ্ধান্তের পেছনে বাস্তব জীবন আছে, বাস্তব মানুষ আছে যারা মর্যাদা পাওয়ার যোগ্য। আর যদি একজন ওয়েটার আর একজন কোটিপতি একসাথে এই পাঠ শিখতে পারে, তবে হয়তো এই পৃথিবীটাও একদিন শিখতে পারবে।